নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। খালার বাসায় বসে আছে সাব্বির সাথে তার মা। তখনই সাব্বিরের হাতের ভাঙা টাচ ফোনে একটা কল আসলো। সাব্বির ফোনটা রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে, হ্যালো বস, একটা সমস্যা হয়ে গেছে, আপনাকে এখনই আসতে হবে। কি সমস্যা? আপনি এলে দেখতে পারবেন। আমি হেলিকপ্টার পাঠাচ্ছি, আপনি চলে আসুন। গাধা, এখানে সবাই হেলিকপ্টার দেখলে কি ভাববে? বস, প্রবলেমটা এখনই সলভ করা দরকার, তাই তো কিছু ভাবিনি, আপনি চলে আসুন। আচ্ছা, আমি আসছি। এই বলে সাব্বির ফোনটা কেটে দিল। কে ফোন দিল? আম্মু, আমার ফ্রেন্ড ফোন দিয়েছিল। ও আচ্ছা। এই বলি সাব্বিরের মা আবার গল্পে মুছে গেলেন। সাব্বিরের দুই সম্পর্কে খালার সাথে আসলে সাব্বির এখানে এসেছে ওর অসুস্থ চাচাকে দেখতে। দেখা শেষ হলে বাড়ি যাওয়ার সময় এখানে এসেছে ওর এই খালার সাথে দেখা করতে। তখনই বাহিরে প্রচুর আওয়াজ শোনা গেল। সাব্বিরের মা, খালা, ওর খালাতো বোন বাহিরে বের হলো দেখার জন্য ব্যাপার কি। তখনই সবাই দেখতে পেল আকাশে একটি হেলিকপ্টার উঠছে, যেটি এখানে এসে থেমে গেছে। ল্যান্ডিং করবে হয়তো, কিন্তু এখানে ল্যান্ডিং করবে কিভাবে? কারণ এটা একটা ছোট্ট গ্রাম, আর এইখানে অতটা জায়গা নেই ল্যান্ডিং করার মতো, কারণ ঘনবসতি। আম্মু, আমাকে একটু যেতে হবে। কেন যাচ্ছি আর কি জন্য এইসব আমাকে এখন জিজ্ঞেস করো না, উত্তর দিতে পারবো না। আকাশে যে হেলিকপ্টারটা দেখছো, এটা আমার জন্য এসেছে। মানে হেলিকপ্টার এসেছে তোর জন্য? আমার সাথে মজা করছিস? তোর বাপ দাদা কেউ কোনোদিন এয়ারপোর্টে যেতে পেরেছে, আর তুই উঠবি হেলিকপ্টারে? সাব্বিরের আম্মু ঠাট্টা করে। সাব্বির কোনো জবাব দিল না। হেলিকপ্টারকে সাব্বির একটা পুরনো পরিত্যক্ত মাঠে ল্যান্ড করার ইশারা করলো সাব্বির। খালা, মা আর ওর খালাতো বোন অবাক হয়ে চেয়ে আছে সাব্বিরের দিকে, কারণ সবটা তাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছিস? সাব্বিরের আম্মু চিন্তিত হয়ে। বুঝতে হবে না, শুধু দেখে যাও। সাব্বির ওই মাঠে গেল। এলাকার সবাই তাকিয়ে আছে সাব্বিরের দিকে, সবার চোখের প্রশ্নবোধক চিহ্ন আর জানার ইচ্ছা। এলাকার বাচ্চাসহ সবাই ভিড় জমিয়েছে হেলিকপ্টার দেখার জন্যে। সাব্বির হেলিকপ্টারের কাছে যেতেই ভেতর থেকে ক্যাপ্টেন বেরিয়ে আসলো। ওনার হাতে একটা ব্রিফকেস, যেটা সাব্বিরকে দিয়ে দিল, এবং সাব্বির সেটা নিয়ে আবার খালার বাসায় চলে আসলো। কি রে বাবা, কি খুঁজছিস? আর হাতে এটা কি? তেমন কিছু না। এই বলে সাব্বির একটা রুমে ঢুকলো, আর খানিকক্ষণ বাদে বেরিয়ে আসলো পরনের দামি স্যুট বুট আর সানগ্লাস, আর হাতে একটা আইফোন। কি রে বাবা তুই এগুলো কোথায় পেলি? প্রশ্ন করো না, পরে বলবো। সাব্বির ওর আম্মুকে এই কথা বলে হেলিকপ্টারের দিকে অগ্রসর হতে লাগলো। সানগ্লাস, স্যুট বুটে ওকে একেবারে রাজার ছেলের মতো মনে হচ্ছে, যেটা দেখে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। স্যার, এক্ষুনি আমাদের বের হতে হবে। সাইফুল স্যারকে খুব চিন্তিত দেখেছি। হ্যাঁ চলো, এমনিতেই লেট হয়ে গেছে। সাব্বির হেলিকপ্টারে উঠলো এবং সাথে সাথে সেটি দ্রুত গতিতে উড়ে চলে গেল, যেটা দেখে সবাই অবাকের চরম পর্যায়ে আছে। কারণ এখানকার মোটামুটি অনেকেই সাব্বিরকে চেনে, আর সবাই জানে ওরা কতটা গরিব। আর আজকে এই দৃশ্য দেখার পর সবার মাথা যেন কাজ করছে না। সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে? হেলিকপ্টার চলে গেলে সবাই সাব্বিরের মাকে এলিয়েনের মতো ঘিরে ধরলো এবং নানা প্রশ্ন করতে লাগলো, যে কী রে, তোর ছেলে কোথায় গেল, আর হেলিকপ্টার আসলো কেন, ও কত টাকার মালিক, ওর এত ক্ষমতা? সাব্বিরের মা চুপ হয়ে আছেন, কারণ ওনার নিজেরই জানা নেই। এই দৃশ্য দেখে সাব্বিরের খালার আপ্যায়ন যেন আরও বেড়ে গেল। সাব্বিরের মাকে মাথায় রাখবে না আকাশে, সেটা ভেবে ভেবে উনি চিন্তিত। সাব্বির হেলিকপ্টার নিয়ে ঢাকা চলে আসলো। ঢাকার একটি নামি দামি কোম্পানির ছাদে হেলিকপ্টার ল্যান্ড করলো। কোম্পানির নাম দি রয়্যাল এজেন্সি। কিন্তু এর কাজ বা ভেতরে কি হয় কেউই জানে না, সবটাই একটা রহস্য। সাব্বির 100 তলা বিল্ডিংটির 50 তলায় চলে আসলো লিফট দিয়ে, এবং একটা রুমে প্রবেশ করলো। রুমের বাইরে লেখা, নিষিদ্ধ জায়গা, প্রবেশ নিষেধ। ভেতরে ঢুকতেই, স্যার, আপনার সময় হলো? আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। সাইফুল সাব্বিরের অ্যাসিস্ট্যান্ট। আর বলো না, আজকে তুমি আমাকে সেই লেভেলের বিপদ ফেলে দিয়েছ। বাড়িতে গেলে জুতো পেটা করবে আমায়। কি দরকার ছিল হেলিকপ্টার পাঠানোর? স্যার, আমি তো পারি না রকেট পাঠাতে। আর রকেট পাঠানো লাগবে না, যা করেছো আজকে। আমার পাশায় রকেট আজকে পড়বে, তাও নাসার রকেটের থেকে মারাত্মক। সাব্বির চিন্তিত গলায়। স্যার, ভালো কথা, নাসার নতুন হাইপারসনিক হেলিকপ্টার বেরিয়েছে, কিনে নেব।
মজা করতে বারণ করেছি। কেন ডাকা হলো এত আর্জেন্ট সেটা বলো। ও স্যার, কাজের কথায় আসি। আমাদের রয়্যালসদের কে বা কারা যেন টার্গেট করেছে, আর আমাদের 100টা সার্ভারের মধ্যে 10টা হ্যাক করে ফেলেছে। কি, রয়্যালসদের সার্ভার হ্যাক? মজা করছো আমার সাথে? এটা কিভাবে সম্ভব? এত বড় হ্যাক আমাদের এজেন্সির বাইরে কারা? হ্যাঁ, আমিও সেটাই দেখছি। আমাদের 97টা হেডকোয়ার্টারের মধ্যে 15টা এখন পর্যন্ত মিসাইল অ্যাটাক হয়েছে, আর বাকিগুলো আল্লাহ ভরসা। কি মানে কি? এখানে বসে এতগুলো ট্রেন্ড এজেন্টরা মিলে কি আঙুল চুষছিলে? স্যার, আপনার রাগের কারণ আছে, তবুও এখন কি করব? রয়্যালসদের প্রেসিডেন্ট কনফারেন্সে এসেছিলেন। উনি বলেছেন যে আপনার জীবন সংখ্যা আছে, তাই উনি আপনাকে নতুন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। সেটা পরে দেখা যাবে। আগে বলো 15টা হেডকোয়ার্টারে কতজন বেঁচে আছে? কেউ বেঁচে নেই, আমার বউ এরিকাও নেই। সরি সাইফুল, আমি জানতাম না কে বা কারা হামলাটা করেছে। এটা জানতে পেরেছ? না স্যার, এই জন্যই আপনাকে ডাকা হয়েছে, না হলে ছোটখাটো ব্যাপারে আপনাকে বিরক্ত করতাম না। আচ্ছা, তাহলে আমাদের এজেন্সির ডিপার্টমেন্টের কি তথ্য? ওদের সাথে এখনো কন্ট্যাক্ট করা যায়নি। আমি এক্ষুনি জানাচ্ছি ওদের রিপোর্ট। 10 মিনিট পর। স্যার, ওদের মতে কোনো একটি দেশ থেকে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, কিন্তু কোন দেশ আর কেন সেটা জানা যায়নি। আর অ্যাটাককারীর আইডি আমাদের এজেন্সির এক এজেন্সের। আমাদের এজেন্টদের কাজ এটা না, এটা অন্য কেউ করেছে। এতে হয়তো আমাদের কোনো এজেন্টকে ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমাকে যেহেতু রয়্যালস প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, তাই এজেন্ট আর এজেন্সির নিরাপত্তা আমাকে দেখতে হবে। তাই আমি অনির্দিষ্টকালের জন্য এজেন্সিকে বন্ধনা ঘোষণা করছি। আর প্রত্যেক শহীদ হওয়া এজেন্টের বাড়িতে $10 মিলিয়ন ক্ষতিপূরণ পাঠিয়ে দাও। এটা আমার অর্ডার। আচ্ছা স্যার, অর্ডার কনফার্মড। সাব্বির সাইফুলকে নিয়ে বেরিয়ে আসলো সেখান থেকে, পরনে সেই আগের জামা কাপড়। বাড়িতে আসলো সাব্বির। মা, ও মা, কই তুমি? তুই এসেছিস? এই বলে কাজ ফেলে বেরিয়ে আসলেন মা। তুই কোথায় গিয়েছিলি? আর এইসব কি? আম্মু, আমাকে আমার এক বন্ধু দাওয়াত দিয়েছিল ওর জন্মদিনে, কিন্তু ওরা অনেক বড় লোক আর আমি গরিব। ওখানে গেলে কেমন দেখা যায় এটা ভেবে আর যায়নি। কিন্তু ও নাছরবান্দা আমাকে ছেড়ে নাকি জন্মদিন পালনই করবে না, তাই আমার জন্য হেলিকপ্টারটা পাঠিয়েছিল। সাব্বির একটা মিথ্যা হাসি দিয়ে মিথ্যাগুলো বলে। ও তাই বল, আমি তো ভাবলাম কি না কি। যাই হোক, হাত মুখ ধুয়ে আয়। আমি কালকের বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে খিচুড়ি পাক করেছি, খাবি আয়। খিচুড়ি? আহা, কতদিন ধরে খাই না। যাক, ভালো হলো। আমার কিন্তু এক প্লেটে হবে না। আচ্ছা যা, বেশি করে দিবনি। তোর আব্বু সকালে কারখানায় গেছে, ওনাদের নাকি কিসের অনুষ্ঠান আছে, ওনার ভাগেরটা তুই খাস। যাই হোক, সাব্বিরের আম্মুকে মানাতে পেরেছে সাব্বির, এটাই যথেষ্ট। এবার বাকি রহস্যটা সাব্বিরকে উন্মোচন করতে হবে, আর যেভাবেই হোক। পরের দিন সাব্বির সকালে উঠে পুরনো জুতাগুলো সেলাই করে নিল, কারণ আজকে কলেজ খোলা, কলেজে যেতে হবে। সাব্বির ব্যাগ গুছিয়ে নিল আর রেডি হয়ে পা বাড়ালো কলেজের উদ্দেশ্যে। এবার পরিচয়টা দেয়া যাক। এতক্ষণ যার সম্বন্ধে জানলেন সে হলো সাব্বির, কলেজের 2য় বর্ষের ছাত্র। পড়ালেখায় খুব পটু, কিন্তু সেটা ক্লাসে না, পরীক্ষায়। কারণ সাব্বির সব জায়গায় অযথা নিজেকে প্রকাশ করে না। কলেজের গেট দিয়ে ঢুকবে তখনই একটা ছেলে সাব্বিরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এটা আর কেউই না, সাব্বিরের চিরশত্রু আফসান, বড়লোক বাবার একমাত্র ছেলে, যার কাজ হচ্ছে গরিবকে পচানো, অপমান করা আর মারপিট করা। কিরে শালা, দেখে হাঁটতে পারিস না নাকি অপুষ্টিতে ভুগছিস? খাবার দাবারই তো ঠিক মতো জোটে না, চোখে দেখবে আর কি করে? আফসান ব্যঙ্গ করে বলল। আমি দেখছি ঠিকই, তুই বোধহয় দেখিসনি। মুখে মুখে কথা বলিস কেন? মেরে তক্তা বানিয়ে দেব। বাদ দে, তোর সাথে তর্ক করে লাভ নেই আমার। তুই কই আর আমি কই? এটা যখন বুঝিস তাহলে লাগতে আসিস কেন? আমি লাগতে আসি নাকি তুই আসিস? তুই সোজা কথার মানুষ হবি না। যা, এই মাঠটাতে 20টা রাউন্ড লাগা, এটাই তো শাস্তি। যদি না দিস তাহলে এই কলেজ থেকে বের করে দেব। 20টা বেশি হয়ে যায় না? আচ্ছা যা, 10টা রাউন্ড মার। সাব্বির দৌড়ে দৌড়ে মাঠের রাউন্ড লাগাতে লাগলো, আর অন্যদিকে দূরে দাঁড়িয়ে দেখছে সাইফুল। কিছু বলার নেই, কারণ নিজেদের পরিচয় লোকানোটাই রয়্যালসদের সবচেয়ে বড় শক্তি। সাব্বির সবকটা রাউন্ড মেরে ঘেমে একাকার হয়ে গেছে। ঘেমে নিয়ে দিয়ে একটা বটগাছের নিচে হেলান দিয়ে বসলো। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কলেজের বড় ভাইয়ারা, যেগুলো দেখে সাব্বির একটু রিয়েক্ট করছে না, আর করবেও না। কারণ রাগ হচ্ছে মানুষদের সবচেয়ে বড় শত্রু, আর এই রাগকে আয়ত্ত করতে না পারলে জীবনে কোনোদিন সফলতা পাওয়া যায় না। আর রাগ জায়গা বুঝে দেখাতে হয়।
স্যার হাঁপিয়ে গেছেন তো, এই নিন জুসটা খেয়ে নিন। সাব্বির মাথা তুলে তাকিয়ে দেখলো সাইফুল ব্যাগ থেকে ঠান্ডা এক বোতল জুস বের করে সাব্বিরের দিকে ধরে রেখেছে। জুসটা এখন দরকার ছিল, কিন্তু সাইফুল তুমি কলেজে কেন? তোমাকে তো আমি 1 মাসের ছুটি দিয়েছিলাম। স্যার আমাকে আপনার নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে, আর আপনি রয়্যালসদের প্রেসিডেন্ট, আপনাকে একা ছেড়ে আমি কিভাবে যাব বলেন? আমার ব্যাপারে ভাবতে হবে না, আমি আমার নিজের আত্মরক্ষা করতে পারি। আর তোমার এই অবস্থায় আমার নিজেরই উচিত তোমার পাশে দাঁড়ানো। আর তুমি? স্যার যে চলে গেছে তার ব্যাপারে ভেবে কি করব? সে তো আর ফিরে আসবে না। আমি পারি তার জন্য দোয়া করতে, আর হ্যাঁ, ওই ব্লাস্টের পিছনে যারা দায়িত্ব ছিল তাদের খুঁজে বের করতে। সাইফুলের চোখে সাব্বিরের প্রতিশোধের আগুন দেখে, যেটা সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। তাই আর সাব্বির সাইফুলকে কিছু বলে না। সাব্বির ক্যাম্পাসের ভেতরে গেল, করিডোর দিয়ে হেঁটে হেঁটে ক্লাসে যাচ্ছে। তখনই কারো চেঁচামেচি শুনতে পেল। দেখতে পেল একটি মেয়ে অনেক জোরে জোরে দৌড়াচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। সাব্বির পাশে থাকা সাইফুলকে হালকা সরিয়ে দেখতে চেষ্টা করলো যে পেছনে কে। পেছনে তাকাতেই দেখতে পেল একটা কুকুর, যেটি মেয়েটাকে ধাওয়া করছে। সাব্বির মেয়েটিকে বাঁচানোর জন্য মেয়েটিকে ধাক্কা দিয়ে সাইডে ফেলে দিল আর কুকুরটাকে অন্যদিকে পাঠিয়ে দিল। সাব্বির মেয়েটার হাত ধরে উঠালো, ভাবলো যে মেয়েটা ধন্যবাদ জানাবে, কিন্তু মেয়েটা সাব্বিরের গালে ঠাস ঠাস করে কয়েকটা বসালো। সাব্বির যেন মুহূর্তেই বলদ বনে গেল। হাউ ডেয়ার ইউ! আমি আবার কি করলাম? আমি আপনাকে বাঁচালাম তো, তাহলে মারলেন কেন? আরে গাদা, ওটা আমার পোষা কুকুর আর আমি ওকে ট্রেনিং দিচ্ছিলাম। আর তুমি কি করলে? হ্যাঁ, তাড়িয়ে দিলে। এখন কিভাবে খুঁজবো ওকে আমি? দেখুন, আমি জানতাম না যে। সাব্বিরকে থামিয়ে দিয়ে মেয়েটি, থাক বাপু, আর সাফাই গাইতে হবে না। আমার দিনটাই মাটি হয়ে গেল। ওহ, মাটি হয়ে গেল রে। হা 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 হা, বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। আবার হাসে। এই দুইটার জন্য আমার হাত আর কুকুর দুইটাই গেল। আচ্ছা চলেন, আপনার কুকুর আমরা খুঁজে দেই। আসলে খুঁজে দিবেন? হ্যাঁ। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমাদের ভুল আমাদেরকে সংশোধন করা শিখতে হবে, যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে। ওকে স্যার। এই বলে সাব্বির আর সাইফুল মেয়েটির সাথে কুকুরটিকে খুঁজতে লাগলো। প্রায় 5 ঘন্টা টানা খোঁজাখুঁজির পর কুকুরটিকে পাওয়া গেল। কুকুরটিকে একটা ডাস্টবিনের ভেতরে কি যেন খুঁজতে দেখা গেল। সাব্বির আর সাইফুল একটা রহস্যের গন্ধ পেল, তাই মেয়েটিকে কুকুর নিয়ে চলে যেতে বলল। আরে বাবা, কুকুরটিকে খুঁজে দিলেন, 1 কাপ চা অন্তত খাবেন, চলেন। মেয়েটি মিষ্টি হাসি দিয়ে অনুরোধ করলো। না মিস, আমরা এখন আপনার কোনো অনুরোধ রাখতে পারছি না। আপনার থেকে নাও এটা পাওয়াই রইল। আর আপনি এখন আমাদের একা ছেড়ে দিন, আমাদের কাজ আছে। মেয়েটি চলে যাচ্ছে। স্যার আমি যা অনুভব করছি আপনিও তাই অনুভব করছেন? হ্যাঁ সাইফুল, একটা লাশের গন্ধ পাচ্ছি, কিন্তু এখানে লাশ নিশ্চিত ওই ডাস্টবিনটার ভিতরে, যার জন্যই কুকুরটি যাওয়ার সময়ও পুরোটা সময় ডাস্টবিনের দিকে তাকিয়ে ঘিউ ঘিউ করছিল। স্যার আমি তাহলে ডাস্টবিনটা চেক করি, আপনি পাশে দাঁড়ান। এই বলে সাইফুল ডাস্টবিনটি চেক করতে লাগলো। ওপরের দিকটা থেকে খানিকটা ময়লা সরাতেই কার যেন একটা মাথা বেরিয়ে আসলো। সাইফুল একটু ঘাবড়ে গেল। সাইফুল, তুমি না পারলে সরো, আমি দেখছি। না স্যার, আপনাকে লাগবে না, আমি শুরু করছি, আমি শেষ করব। খানিকটা ময়লা সরাতেই এবার চেহারাটা দেখা গেল, যা দেখে সাব্বির আর সাইফুল দুজনই এক মুহূর্তের জন্য আটকে উঠল। কারণ এটার কেউই না, রয়্যাল এজেন্সির এক্স প্রেসিডেন্ট মিস্টার ফিক্কি গুনজারেস। স্যার এটা কিভাবে সম্ভব? আমিও ভাবছি এটা, কিন্তু এটা নিশ্চিত আমাদের ফিকি সাহেব। সাইফুল, তুমি বাড়িটাকে সরিয়ে ওই মাঠে নিয়ে চলো, আমি এজেন্সি থেকে মেডিকেল টিমকে কল করছি। সাইফুল বড়িটাকে টেনে হিসে মাঠে নিয়ে গেল, আর এইদিকে সাব্বির তাড়াহুড়া করে এজেন্সিতে কল করলো। কারণ কেউ দেখে ফেললে পুলিশ কেস হয়ে যাবে, তখন লোকজন জানাজানি হবে, আর এটাই সবথেকে বড় ভয়। কিছুক্ষণের ভেতরেই একটা হেলিকপ্টার চলে আসলো, আর লাশটাকে নিতে 2জন লোক নামলো, যাদের গায়ে সাদা অ্যাপ্রন। কিন্তু ওনারা ফিক্কির গলায় হাত দেবার সাথে সাথে ফিক্কি দাঁড়িয়ে পড়লো আর পকেট থেকে বন্দুক বের করে চারদিকে পাগলের মতো গুলি করতে লাগলো। আর ভাবনার বিষয় এটি যে ফিক্কি সাহেবের চোখ বন্ধ ছিল। গুলিগুলো শেষ হতেই মেডিকেল টিম ওনাকে পেছন থেকে ধরতে গেল, কিন্তু সাথে সাথে উনি মাটিতে পড়ে গেলেন। ডাক্তাররা বড়িতে হাত দিয়ে বড়িটাকে চেক করে বলল উনি মারা গেছেন প্রায় 2 দিন যাবৎ। তাহলে উনি দাঁড়িয়ে গুলি করেছিলেন যে? এটা কিভাবে সম্ভব ডাক্তার সাহেব? মরা মানুষকে কখনো গুলি করতে দেখেছেন? না, দেখিনি।
তবে এর পেছনে নিশ্চিতভাবে কোনো মেডিকেল ট্রাম আছে। আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। আমরা বডিটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা যান, আর বাইরের সম্পূর্ণ পোস্টমর্টেম ডিটেলস আমার আজ রাতের মধ্যে চাই, অ্যাট অ্যানি কস্ট। ওকে স্যার, অ্যাজ ইউর উইশ। এই বলে বডিটাকে হেলিকপ্টারে তোলা হলো আর হেলিকপ্টারটা সেখান থেকে চলে গেল। সাব্বির পাশে ঘুরলো, দেখলো যে সাইফুল মাটিতে বসে আছে। সাইফুল, কোনো সাড়া দিচ্ছে না। সাইফুল, তবুও সাড়া দিচ্ছে না। সাইফুল, হ্যাঁ স্যার। কোথায় হারিয়ে গেছিলে? হ্যাঁ স্যার, আমি আর এসব মেনে নিতে পারছি না। একে তো আমার স্ত্রী গেল, তারপর আজকে এভাবে প্রেসিডেন্ট সাহেবকে পেলাম, তারপরও মৃত অবস্থায় জীবনে প্রথম কাউকে গুলি ছুটতে দেখলাম। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। সাইফুল কান্না গলায়। সাব্বির বুঝতে পারছে সাইফুলের অবস্থা। বেচারা একের পর এক শক পেয়ে ঘাবড়ে গেছে। ওর একটু রেস্ট দরকার। সাইফুল, চলো বাসায় চলো। সাব্বির সাইফুলকে মাটি থেকে উঠিয়ে, হ্যাঁ স্যার চলুন। গুলির শব্দে এতক্ষণে হয়তো অনেকে বেরিয়ে পড়েছে। হ্যাঁ চলো। এই বলে সাব্বির সাইফুলকে নিয়ে চলতে লাগলো, কিন্তু লক্ষ্য করলো যে একটি ছায়ামূর্তি সাব্বিরকে পেছন থেকে ফলো করছে আর অনেকক্ষণ ধরেই ফলো করছে। সাব্বির সাইফুলকে জানাবে ভেবেও জানায়নি, কারণ যদি ওদের চালাকি বুঝতে পেরে পালিয়ে যায় তাহলে তো আর খুঁজেই পাওয়া যাবে না। সাব্বির সাইফুলকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। পেছনে কারোর পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল, কিন্তু পেছনে ঘোরা যাবে না, ঘুরলি পালাবে। এই ভেবে সাব্বির একটা ফাঁকা মাঠে চলে আসলো। পেছনে পেছনে ওইটাও আসলো। সাব্বির ধাওয়া করেও ধরতে পারলো না। অবশেষে অন্য পথে সহজ রাস্তা দিয়ে বাড়িতে না গিয়ে চিপাচাপা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে গেল। আমাকে ফরেন্সিক রিপোর্ট দেখতে হবে আর জানতে হবে মিস্টার ফিককে কিভাবে মারা গেলেন আর কারা আছে এর পিছনে। এই রহস্যে বেড়জাল আমাকে ভেদ করতে হবে আর অপরাধীদেরকে শাস্তি দিতেই হবে। বাসায় পৌঁছতেই সাইফুলের কল আসলো। সাব্বিরের ফোনে কল বাজছে। হ্যালো সাইফুল, বলো কি বলবে? স্যার, কেউ আমাদের ফলো করছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে বুঝলে? স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন আমাদের প্রত্যেকের হাতে একটা করে ঘড়ি থাকে, যেটা আমাদের লোকেশনের উপর নজর রেখে, আর সেই লোকেশন চেক করতে গিয়ে পেলাম যে আপনি আমাকে বাড়িতে রেখে গিয়ে যাওয়ার সময় ঘুরে ঘুরে বাড়িতে গেছেন। আর আমার এটাই তখনই করি যখন শত্রুদের বিভ্রান্ত করার চেষ্টা করি। হ্যাঁ, কথা যা বলেছে সত্যি বলেছ, কিন্তু আমাদের ঠিকানা সম্বন্ধে কিভাবে জানতে পারলো এটাই আমার মাথায় আসছে না। আমাদের জন্য এই এলাকা আর সেফ না, আমাদের অন্য কোথাও শিফট হতে হবে। হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছিলাম। ও হ্যাঁ স্যার, যেটার জন্য ফোন দিয়েছিলাম, ফিক্কি স্যার পোস্টমর্টম রিপোর্ট কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আর রিপোর্ট দেখে আমি শকড, কারণ ওনাকে পয়জন দেয়া হয়েছে, আর তাও একটা বিরল প্রজাতির সাপের। ওই ধরনের সাপ কেবল আফ্রিকার অ্যামাজনে পাওয়া যায়, তাও হাতে গোনা কয়েকটা। এই সাপের বিষ মানুষকে মারার পরেও মৃত্যুর রিগার মর্টিসকে সক্রিয় রাখে, মানে স্নায়ুতন্ত্র, এক কথায় জম্বি বলতে পারো, তাও আবার কয়েক মিনিটের জন্যে। তাহলে আমাদের শত্রু খুবই চালাক কেউ। হ্যাঁ, খুবই চালাক। চালাক বললে ভুল হবে, একেবারে চালাকদেরও গুরু। তো স্যার, এখন কি করব বলেন? তুমি আপাতত রেস্ট নাও, বাকিটা আমি পরে দেখে নিব। আচ্ছা স্যার। সকালে সাব্বির ঘুমিয়ে আছে, কিন্তু ওর হাতের ঘড়ি অনবরত অ্যালার্ট দিয়ে যাচ্ছে। সাব্বির তবু ঘুমাচ্ছে, হয়তো ক্লান্তির কারণে টের পাচ্ছে না, কিন্তু সাব্বিরের মাথার ওপর যে মৃত্যু নৃত্য করছে সাব্বির এটা জানতেও পারছে না। ঘড়ি অ্যালার্ট, এবার ফাইনাল অ্যালার্ট, মানে 10 নম্বর অ্যালার্ট। ঘড়ি থেকে একটা তীক্ষ্ণ সুচ বেরোলো, যেটা সাব্বিরের হাতে খুব দ্রুত গতিতে প্রবেশ করলো এবং একটা মেডিসিন পুশ করলো। সাব্বির সাথে সাথে উঠে গেল, যেন ঘুমায়নি এমন একটা ভাব। ঘড়ির দিকে তাকিয়ে সাব্বির যেটা দেখলো সেটা দেখে সাব্বির আর নিজেকে বিছানায় বসিয়ে রাখতে পারলো না। সাব্বির সাথে সাথে হেলিকপ্টার ডাকলো আর নিচে গেল। আম্মু, আব্বু কই গেছে? তোর আব্বু ছাদে। সাদে কি করছে? এই বলে দৌড়ে ছাদে গেল, সাথে ওর আম্মু। হেলিকপ্টার এসে পড়েছে। সাব্বির ওর আম্মু আব্বুকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়লো। হেলিকপ্টারটা যেই মাটি থেকে 70 ফিট উপরে উঠলো, তখনই সাব্বিরদের পুরো বাড়িটা মাটির নিচে ঢুকে গেল। আর সেই সাথে একটা তীব্র ভূমিকম্পের সৃষ্টি হলো, যার স্কেল ছিল 8.9 মাত্রার। এর প্রভাবে আশেপাশের কয়েকটা বাড়ি ধসে পড়লো। আল্লাহ গো, কি হলো এটা? আর তুই বুঝলি কিভাবে যে আমাদের বাড়ির এই দশা হবে? সত্যি করে বল, তুই জিন পরি পালিস নাকি? আরে মা, একটু চুপ থাকো না। সাব্বির, এসবের মানে কি?
হ্যাঁ, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। তুমি আমাকে এভাবে টেনে হেলিকপ্টারে উঠালে কেন? আর এই হেলিকপ্টারই বা কোথায় পেলে? এবারও বলো না যে তোমার বন্ধু পাঠিয়েছে। সাব্বির হেলিকপ্টারে বসে থাকা আর একজন এজেন্টকে ইশারা করলো, আর সাথে সাথেই সাব্বির আব্বু আম্মুকে অজ্ঞান করে দিল এজেন্ট ক্লোরোফর্মের সাহায্যে। সাব্বির এবার একটু ভাবনা চিন্তা করার ফুলশট পেল। এজেন্ট, আমি একটু দূরে নেমে যাব। তুমি আব্বু আম্মুকে নিয়ে সেফ হাউসে চলে যাবে, আর তোমার হাতে ঘড়িটা ফেলে দাও হলে। ওকে প্রেসিডেন্ট, অ্যাজ ইউর উইশ বলে ঘড়িটা ফেলে দিল নাটালিয়া। আর সেই সাথে সাব্বিরও ঘড়িটাকে সুইচ অফ করে পকেটে রেখে দিল। সাব্বির সাইফুলের বাসার কাছে নেমে গেল, হেলিকপ্টার চলে গেল। সাব্বিরকে এখন সাইফুলকে নিয়ে পালাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এইসবের পেছনের মাস্টারমাইন্ডকে ক্যাপচার করতে পারছে সাব্বির। সাব্বির সাইফুলের রুমে প্রবেশ করে, যেটা দেখলো সেটা দেখে সাব্বির আটকে উঠলো, কারণ সাইফুল বিছানায় শুয়ে আছে আর ওর হাতের শিরা কে যেন কেটে দিয়ে গেছে, কিন্তু ক্ষত আর রক্তপাত দেখে মনে হচ্ছে এখনই করা হয়েছে কাজটা। তাহলে কি খুনি এই বাড়িতেই আছে? সাব্বির খুঁজতে লাগলো দোতলা তিনতলা উপর নিচে সব জায়গায়, কিন্তু কাউকেই পেল না, এমনকি কোনো প্রমাণও না। সাব্বির ওর বেলটা খুলে সাইফুলের হাতে পেঁচিয়ে দিল আর একেবারে শেষ প্রান্তে একটা সুতার টান দিল। সাথে সাথে সাইফুলের হাতটা একটা জেল দ্বারা ঢেকে গেল আর জেলটা নীল হয়ে উঠল। ন্যানোবট তার কাজ শুরু করে দিয়েছে। সাব্বির ওখানে বসে পকেট ড্রোন দিয়ে বাড়ির আশেপাশে দেখতে লাগলো কোনো ট্রেস পাওয়া যায় কিনা সেটা দেখতে, কিন্তু না, খুনি এবারও কোনো প্রমাণ ফেলে যায়নি। সাইফুলের ক্ষত সেরে গেছে, শিরাগুলো আবার জুড়ে গেছে। সাইফুলের জ্ঞান ফিরতে লাগলো। সাব্বির পাশেই বসেছিল। স্যার আপনি এখানে, আর আমার হাতে ন্যানো টেকনোলজির বেল্ট কেন? এর মানে কেউ আমাকে... সাইফুল জ্ঞান ফিরে এসে আটকে উঠল। হ্যাঁ, যা ভাবছো তাই, কিন্তু কিভাবে? তুমি টের পাওনি? না স্যার, আমি ঘুমিয়েই ছিলাম। ও, তাহলে তোমাকে ঘুমের ভিতরেই কোনো টাইপের ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল। কিন্তু স্যার আমার বাড়ি অ্যালার্ম সিস্টেমের আওতারভুক্ত। আমাকে মারতে খুন কেন? একটা বিড়ালও যদি বাড়িতে প্রবেশ করে তাহলে আমি টের পেয়ে যাব। সাইফুল খুনিকে বোকা ভাবো, ও জানে আমাদের ব্যাপারে, তাই হয়তো অ্যালার্ম সিস্টেমটা বন্ধ করে দিয়েছে কোনোভাবে। স্যার আপনি এখানে, আপনি কি কোনো আভাস পেয়েছিলেন নাকি এই ব্যাপারে? না, তোমার মতো আমাকেও অ্যাটাক করা হয়েছিল, কিন্তু খুবই চালাকির সাথে। আমার হাতে ঘড়িটা আজকে না থাকলে আমি আমার পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যেত না। তাহলে স্যার ঘড়িটা কোথায়? এই ঘড়ি যেমন আমাদের বাঁচাচ্ছে, তেমন এই ঘড়ি আমাদের মৃত্যুদূতকে আমাদের কাছে টেনে আনছে। উঠে পড়ো এখন, এসব বলার সময় না, আমাদের পালাতে হবে। তুমি ছদ্মবেশ ধারণ করো, আর আমিও আমার বেশভূষা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা স্যার। 5 মিনিট পর। স্যার ছদ্মবেশ তো চেঞ্জ করলাম, বাট আমরা তো সেফ হাউসে যেতে পারতাম। না সাইফুল, এখনও ওইরকম সময় আসেনি। তুমি কি ভেবেছ ওরা শুধু এতটুকুতেই থেমে থাকবে? না, ওরা এর থেকে বেশি মারাত্মক প্রচেষ্টা করবে আমাদের ক্ষতি করার, আর সেই সাথে রয়াজদের। ওহ, তাহলে আমরা পালাচ্ছি না, তাই তো? আমরা আমাদের শত্রুদের পিছু নেব এইবার। হ্যাঁ, কিন্তু তা যেন কেউ টের না পায় এমনভাবে। ওকে স্যার। সাইফুল আর সাব্বির এবার আর গা ঢাকা দিয়ে বসে থাকবে না। ওরা রয়্যালস, আর রয়্যালসরা চুপ করে গেছে মানে এই না যে ওরা দুর্বল হয়ে গেছে। অন্যদিকে একটা বালুময় কক্ষে একটি কম্পিউটার রুমে 10 থেকে 15 জন লোক এদিক ওদিক ছোটাছুটি করছে, যেন খুব ব্যস্ত কাজ নিয়ে। কি কাজ করো তোমরা, হ্যাঁ, যে দুজন লোককে খুঁজে বের করতে পারো না? স্যার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কোনো সুবিধা হচ্ছে না। ওরা ওদের ট্র্যাক করার একমাত্র মাধ্যম ঘড়িগুলোর সম্বন্ধে হয়তো জেনে ফেলেছে, তাই আমরা ওদের কোনো ট্রেস পাচ্ছি না। ট্রেস পাচ্ছ না মানে? তোমাদেরকে এত এত কারি টাকা দিয়ে হায়ার করেছি, কি এইসব শুনতে? দুঃখিত স্যার। দুঃখিত বললে আমার রাগ কমবে না। তোমরা ওদেরকে খুঁজে বের করো, আর আমাকে এলেনের খবর দাও। এলেন কোথায়? ওকে না আমি রয়্যালসের এজেন্টদের মারতে পাঠিয়েছিলাম, ও তো ব্যর্থ হয়েছে, তো এখনো আমার কাছে আসছে না কেন? তখনই কক্ষে প্রবেশ করলো এলেন, চেহারায় বিষণ্ণতা আর ব্যর্থতার ছাপ। কি মুখ নিয়ে আসবো স্যার? কি মুখ নিয়ে আসবো মানে? এখানে আসো আমার সামনে। এই বলে এলেনকে ইশারা করলো। ইশারা করতেই এলেন সামনে গিয়ে বসলো। তখনই পেছন থেকে ধারালো একটি ছুরি বের হয়ে এলো, যা এলেনের মুন্ডধর থেকে আলাদা করে দিল, আর এলেনের নিথর দেহটি মাটিতে গড়াগড়ি করতে লাগলো, আর রক্তে ভেসে যেতে লাগলো ফ্লোর। কিন্তু বালু সব রক্ত চুষে নিতে লাগলো। রক্তের গন্ধে ভরে গেল সারা কক্ষ।
ককের সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ এখানে ব্যর্থতা মানেই মৃত্যু। এইদিকে একদল লোক সাব্বির আর সাইফুলকে খুঁজছে, আর অন্যদিকে সাব্বির আর সাইফুলও তাদেরকেই খুঁজছে, কিন্তু কে কাকে আগে খুঁজে পাবে? সাব্বির সাইফুলকে সঙ্গে নিয়ে রয়্যালসদের হেডকোয়ার্টারে গেল। সেখানে ঢোকা আগে যেমন সহজ ছিল, এখন ততটা সোজা না, কারণ আগে সাব্বির অফিসিয়ালি প্রবেশ করত আর এখন আনঅফিসিয়ালি। সাব্বির সেই রুমে বসে আছে যেখানে বসে সাব্বির রয়্যালসদের ধ্বংসের খবর পেয়েছিল। সাব্বির কম্পিউটারে কিছু চেক করছে যে অফিসিয়াল কোনো স্টাফ মানে এজেন্ট এই ডাটা ব্রিজের জন্য দায়ী নয় তো। না, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, সব একদম পরিষ্কার। কিন্তু এটা কি করে সম্ভব? ডাটা ব্রিজ আবশ্যিকভাবে হয়েছে, না হলে কেউ রয়্যালসদের চুলো বাঁকা করার ক্ষমতা রাখে না। এই সবই যখন ভাবছিল তখনই সাব্বিরের মাথায় একটা জিনিস নাড়া দিয়ে উঠল, আর সেটা হলো সেফ লগইনস। হ্যাঁ, এত ঝামেলা করার দরকার আছে? কেউ যদি ডাটা ব্রিজ করে থাকে তাহলে সে নিশ্চয়ই লগ ইন করেছে, আর মিশন ছাড়া কেউ ডাটা অ্যাক্সেস নিতে আসে না। আর আমার জানা মতে ওই দিন শুধু আমার মিশন ছিল। সাব্বির এসব ভাবছিল, তখনই চোখে একটা অদ্ভুত লগইন চোখে পড়লো, আর সেটা আর কারোই না, সাইফুলের স্ত্রীর। সাব্বির নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। সাব্বির কম্পিউটারের স্ক্রিনের কাছে গিয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলো, কিন্তু নাম একই, আর সেটা হলো এরিকা। কিন্তু এরিকা কেন এই কাজ করবে? আর এরিকা তো আমার কলেজের লাইফের ফ্রেন্ড, ও তো যথেষ্ট ভালো একটা মেয়ে, তারপরে সাইফুলের স্ত্রী। মনে মনে ভাবতে লাগলো সাব্বির। তখনই সাব্বিরের দক্ষ কানে একটা আওয়াজ ভেসে আসে, আর সেটা হলো ধারালো কোনো ছুরিকে বাতাসে ছোড়া হলে যেমন আওয়াজ হয় তেমন। সাব্বির সরে গেল, একটা তীক্ষ্ণ ধারালো ছুরি কম্পিউটার স্ক্রিন এফোর করে বেরিয়ে গেল। সবটা এক মুহূর্তেই ঘটে গেল। সাব্বির সামনে তাকাতেই দেখতে পেল একটা কালো মুখোশধারী একটা লোক হাতে অনেকগুলো ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, যখন তখন অ্যাটাক করবে। কিন্তু সাইফুল কোথায়? ওকে না আমি দরজার বাইরে পাহাড়ে রেখেছিলাম। সাব্বির মনে মনে। তখনই আবারও অ্যাটাক হলো। এবার দুটো ছুরি একসাথে মেরেছে অচেনা হামলাকারী, আর ছুরি দুটো এমনভাবে মেরেছে যে কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবুও সাব্বির চেষ্টা করলো, কিন্তু একটু ছুরি সাব্বিরের হাতের বাহু ছুঁয়ে চলে গেল। সাব্বির তৎক্ষণাৎ পকেটে থাকা শক রিংটা পরে নিল, যেটা দিয়ে কাউকে ঘুষি মারলে এক নিমিষেই কারেন্টের শকে মারা যাবে। অচেনা হামলাকারী সাব্বিরকে কোনো কিছু ভাবনার টাইমই দিতে চাইছে না। তখনই একটা ছুরি এসে সাব্বিরের বুকে লাগলো। সাব্বির কয়েকবার পিছিয়ে গেল। অচেনা হামলাকারী এগিয়ে আসলো ফাইনাল অ্যাটাকের জন্য, কিন্তু তখনই সাব্বির উঠে দাঁড়ালো, আর ওর হাত বরাবর একটা প্রচণ্ড শক্তিশালী ঘুষি মারলো, যাকে বলা হয় এসপার নয় ওসপার। হামলাকারী মাটিতে শুয়ে পড়লো আর কাঁপতে লাগলো। পা দিয়ে 2-3টা বাড়ি মারলো মাটিতে, আর থেমে গেল। সাব্বির একটু নিশ্চিন্ত হয়ে বসলো। রক্তের সার ভিজে যাচ্ছে সাব্বিরের। সাব্বির ভাবলো যে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ হামলাকারীর সঙ্গীরাও আসতে পারে। সাব্বিরকে বেরিয়ে যেতে হবে, কিন্তু সাইফুল কোথায়? এত বড় অ্যাটাক হলো আমার উপর, আর ও এখন আসলো না। সাব্বির পকেট থেকে ফোন বের করে সাইফুলকে একটা ফোন দিল। রিং হচ্ছে, কিন্তু আওয়াজটা খুব কাছে শোনা যাচ্ছে, যেন পাশেই বসে আছে সাইফুল। সাব্বির দেখতে পেল যে হামলাকারীর পকেটে একটা মোবাইলের রিং হচ্ছে। সাব্বির মোবাইলটা বের করে নিল। সাব্বির অবাক হয়ে আছে, কারণ পকেটে সাইফুলের মোবাইল, কিন্তু কিভাবে এলো এখানে, এটাই ভাবতে লাগলো সাব্বির। সাব্বির ভাবলো যে সাইফুলকে হয়তো মেরে দিয়েছে এই শালা, নয়তো সাইফুল এতক্ষণে চলে আসতো। কিন্তু সাব্বির মনে আর একটা দিক এখনো রহস্যের গন্ধ পাচ্ছে, আর কেন জানি না মন সাব্বিরকে বলছে মুখোশটা খুলে দেখতে। সাব্বির মনের কথা শুনবে বলে সিদ্ধান্ত নিল, তাই মুখোশটা টান দিয়ে খুলে ফেললো। আর যা দেখতে পেল তা দেখে সাব্বিরের চোখ যেন ছানা পড়া হয়ে গেছে। সাব্বির কয়েক পা পিছিয়ে গেল অনেকটা দূরে। সাইফুল? অস্পষ্ট শব্দটা বেরিয়ে আসলো সাব্বিরের মুখ দিয়ে। হ্যাঁ, সাব্বির যার চেহারা মাত্র দেখেছে সে আর কেউই না, সে হলো সাইফুল, যে কিনা সাব্বিরের সবচাইতে বেশি বিশ্বস্ত। সাব্বিরের চোখ দিয়ে না চাইতো দুফোঁটা জল গড়িয়ে পড়তে লাগলো। বিশ্বাসের দাম পেল সাব্বির, কিন্তু কেন 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 করলো সাইফুল? সাব্বির ভাবলো যে আর দেরি করা ঠিক হবে না, তাই সাব্বির রক্তাক্ত অবস্থায় বুকে একটা কাপড় বেঁধে নিল, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। সাব্বির বেরিয়ে আসতে লাগলো, কিন্তু খেয়াল করলো বিল্ডিংয়ের আশেপাশে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এরা কারা? আর এখানে কি করছে? আমাকে মারতে আসেনি তো? আর আসলেই এখানে এলো না কেন? সাব্বির সিঁড়িঘরের জানালা দিয়ে তাকিয়ে বলল। তখন খেয়াল করলো গাড়িগুলোকে বিল্ডিংয়ের চারপাশে 4 কোণায় পার করে কতগুলো লোক গাড়িগুলো থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। কিন্তু কেন ওরা ভিতরে ঢুকে আমাকে হামলা করলো না?
আর গাড়িগুলো এইভাবে পার করে যাওয়ার মানে কি? কি আছে গাড়িতে? সাব্বির কিছু একটা রহস্যের গন্ধ পেল, তাই বিল্ডিংয়ের নিচে একটা হাইড্রোলিক চেম্বার ব্যবহার করে খুব দ্রুতই বিল্ডিং থেকে সুড়ঙ্গের সাহায্যে বেরিয়ে আসলো। সাব্বিরের চোখ বন্ধ হয়ে আসছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। সাব্বিরের মন চাইছে হেলিকপ্টার ডাকতে, সাহায্য ডাকতে, কিন্তু সাব্বির এটা করবে না, কারণ সাব্বির এখন কাউকে বিশ্বাস করে না। সবাই সাব্বিরের বিশ্বাসের খাতা থেকে উঠে গেছে। সাব্বির লাইভ করে আসলো স্যাটেলাইট কলিংয়ে। এজেন্সির সকল এজেন্টদের ফোন একসাথে বেজে উঠল। সাব্বিরদের শত্রুপক্ষের কাছে কলটি চলে গেছে, তারও শুনতে লাগলো। আহ আহ উফ হ্যালো হ্যালো সকল এজেন্টরা, সকল রয়্যালসরা, আমার হাতে সময় কম, তাই বিশেষ করে কিছু কথা আমি আপনাদের বলে যেতে চাই। আমাদের এজেন্টের ভিতরে আমাদের অনেক শত্রু লুকিয়ে আছে, সবাই সাবধান। আর আমি আজকে তাদেরই শিকার, বাঁচবো কিনা জানি না, আর সাহায্যের হাত পাততেও ভয় পাচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে আমি হেরে গেছি। আমি হার মানি না, আমি হার মানি না। আপনাদের সকলের ফাইন্যান্সিয়াল সকল অ্যাক্সেসিবিলিটিকে আমি নির্দিষ্ট লিমিটে লক করেছি, আর আমি ফিরে আসার চেষ্টা করব। এর মধ্যে আপনাদের একটাই কাজ, নিজেদের মধ্যকার শত্রুগুলোকে খুঁজে বের করা। আমি যদি কোনোদিন ফিরে আসি, একটা সিগন্যাল দিব, আশা করি আপনারা উপস্থিত হবেন। কল কাট করছি, কারণ আমার দ্বারা আর কথা বলা সম্ভব হচ্ছে না। বিদায় আমার, আমি প্রেসিডেন্ট সাব্বির। বলে কল কেটে দিল সাব্বির আর ফোনটাকে অনেক দূরে ছুঁড়ে মারল। এজেন্টরা এতক্ষণে সাব্বির মানে তাদের প্রেসিডেন্টের কথা শুনছিল। অনেকে আবেগে কেঁদে দিয়েছে, আবার অনেকে রাগে ফুঁসছে ভেতরকার শত্রুদের কথা ভেবে, কিন্তু এই বক্তব্য কিছু মানুষের মনে ভয় ছড়িয়ে দিয়েছে। সাব্বির এক পা দুপা করে মেইন রোডের দিকে গেল, কিন্তু তখনই একটা বিকট শব্দে ভেঙে পড়ল রয়্যালস টাওয়ার। এর মানে ওরা সাব্বিরকে বিল্ডিংয়ের ভেতরই মেরে ফেলার চেষ্টা করেছিল। সাব্বির রোডের সাইডে শুয়ে পড়ল আর জ্ঞান হারালো। একবার কারো ডাকে জ্ঞান ফিরলে চেয়ে দেখলো কে যেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সাব্বির হাত উঁচু করার চেষ্টায় আবার জ্ঞান হারালো। সাব্বির অবশেষে সাহায্য পেল। দুজন এসে সাব্বিরকে সাবধানে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় গেল এবং সাব্বিরকে গাড়ি থেকে নামিয়ে সাব্বিরকে চেক আপ করতে লাগলো, কারণ ওনারা দুজনই সার্জন। সাব্বিরের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই নতুন করে অনেক রক্ত দিতে হয়েছে। সাব্বিরের জ্ঞান ফিরলে সাব্বির নিজেকে একটা সাদা কক্ষে আবিষ্কার করলো। বুকে ব্যান্ডেজ আর ক্ষতে সেলাই। আমি কোথায় আছি? আপনি আমার বাড়িতে আছেন? এই কথাটি বলে সাব্বিরের সামনে একটা মেয়ে এলো, সাদা কোট পরে। দুঃখিত, আপনি কে? আপনি কি আমাকে নতুন জীবন দিয়েছেন? এভাবে বলবেন না, আমি জাস্ট সাধারণ একজন মানুষ। আমি আপনাকে জীবন দিব কিভাবে? আপনার আয়ু ছিল, আপনি বেঁচে গেছেন। মেয়েটি মাস্ক খুলে একটা মিষ্টি হাসি দিয়ে কথাটি বলল। মেয়েটির মুখ আর হাসি দেখে সাব্বিরের মন কেমন যেন একটা দোল খেয়ে গেল। সাব্বিরের মুখেও একটা হাসি চলে আসলো, না চাইতো। আপনি রেস্ট নিন, এভাবে বসে থাকলে সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা, আপনার নামই তো জানা হলো না। শুয়ে শুয়ে বলল সাব্বির। আমি ঈশা রহমান ইরা। আপনি? ঈশা একটা হাসি দিয়ে বলল। আমি? সাব্বির কি বলবে ভাবছে, কিন্তু আসল পরিচয় বলল না। এটা কি ঠিক করলো? হ্যাঁ বলুন। আমি রাফসান। ও আচ্ছা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। কিন্তু আপনি রয়্যালস টাওয়ারের ওখানে কি করছিলেন? ও, আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম, তখনই কতগুলো ছিনতাইকারী মিলে আমাকে আঘাত করলো। সাব্বির মিথ্যে বলল, কারণ সত্য ওর বিপদ ডেকে আনতে পারে। ও আচ্ছা, খুব বড় বাঁচা বেঁচেছেন। ইরা মা, ইরা কই তুই? এই বলে চেঁচাতে চেঁচাতে একজন বয়স্ক লোক রুমে ঢুকলো। কি হলো বাবা? টিভিতে খবর দেখেছিস? না বাবা, কেন? সাব্বিরও একটু চিন্তায় পড়ে গেল, কারণ ওর রহস্য কেউ টিভিতে ফাঁস করে দেয়নি তো। ঈশা ওই রুমই থাকা একটা টিভি অন করলো আর খবরের চ্যানেল দিল। খবরের চ্যানেলে বলছে, রয়্যালস টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, সেই সিক্রেট এজেন্সি যাদের ক্ষমতা পৃথিবীর শীর্ষ স্থানীয়। ধারণা করা হয় এই এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টগুলোর আর প্রপার্টির মূল্য যদি হিসাব করা হয়, তাহলে এই এজেন্সির মালিক হলেন পৃথিবীর সবচেয়ে ধনী লোক। কিন্তু গতকাল একটা বোমা বিস্ফোরণে বিল্ডিংটি ধসে পড়ে। ভাগ্যক্রমে বিল্ডিংয়ে তেমন কেউ ছিল না, শুধু একটি বডি পাওয়া যায়, যার ট্রেস এখনো করা যায়নি। বাবা, এটাই তো সেই এজেন্সি যে এজেন্সিতে আম্মু কাজ করত, কিন্তু আম্মুর কথা আমরা বিশ্বাস করিনি। আপনার আম্মু ওই এজেন্সিতে কাজ করতেন?
হ্যাঁ, কিন্তু আমরা ওনার কথা বিশ্বাস করিনি, কারণ এগুলো সবার কাছে একটা ফ্যান্টাসির মতো ছিল। আম্মু বলেছিল যে আমাকে রয়্যালস থেকে নিয়োগ পাঠানো হবে, কিন্তু কেউই আসেনি। তো এজেন্ট হতে চান কেন? অপরাধীকে নিজেদের দাদি আর নানি মনে করিয়ে দিতে। ওয়েট, এখন যদি রয়্যালস থেকে আপনাকে নিয়োগ দেওয়া হয় তো কি করবেন? আগে যে খবর নিয়ে আসবে তাকে চুমু দেব। ও, তো আপনাকে কেন নিয়োগ দিবে রয়্যালস? আপনার দক্ষতা কি 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 করতে পারেন আপনি? আপনার স্ট্রেংথস, আপনার উইকনেস? আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ছাড়াও চাইনিজ কুংফু সহ ৪৫ ধরনের ফাইটিং টেকনিক জানি। আমি একজন আর্মি ডাক্তার ছাড়াও আমি একজন খুবই দক্ষ এথিক্যাল হ্যাকার। একজন মানুষ এত ট্যালেন্ট, অবশ্য রয়্যাল এজেন্টদের এমনই হওয়া উচিত। আচ্ছা, আমি রয়্যালসের সিস্টেমের কমিউনিটি থেকে আপনাকে নিয়োগ দিলাম। ঈশা আর ঈশার বাবা দুজনে আমার দিকে তাকালেন আর চোখটা বড় করে ফেললেন। আপনি নিজেকে কি বললেন? আমি নিজেকে কি বললাম মানে? আমি বললাম যে আমি রয়্যালসের সিলেক্টর কমিউনিটির পক্ষ থেকে আপনাকে সিলেক্ট করছি। এর মানে আপনি রয়্যালসের এজেন্ট? সেটাও বলতে পারেন। কিন্তু আপনি যে নিজেকে একজন সাধারণ মানুষ বললেন, আর এটা বললেন যে আপনাকে ছিনতাই করে আহত করা হয়েছে। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ বাবা, প্লিজ আমাদের ক্লিয়ার করে বলো ব্যাপারটা, আমরা কেউ ব্যাপারটা বুঝতে পারতেছি না। আসলে আমি একজন রয়্যালস এজেন্ট, আর আমার উপরে সহ সকল এজেন্টদের উপর হামলা করা হয়েছিল, আর আমি কোনো মতে বেঁচে এসে পড়েছিলাম সেখান থেকে। আর আমাকে ছুরি দিয়ে আঘাতও করা হয়েছিল, তাই আমি আহত অবস্থায় রাস্তায় গিয়েছিলাম সাহায্য চাইতে। সাব্বির মন খারাপ করে মিথ্যাটা বলে। ও আচ্ছা, আপনি একজন রয়্যাল এজেন্ট? কিন্তু প্লিজ কাউকে বলবেন না, না হলে আপনাদের সবার বিপদ হবে। কারণ এজেন্টরা কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে আছে, আর আমি চাইছি আপনাকে আমাদের প্রেসিডেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে। আমার বিশ্বাস হচ্ছে না, আমি একজন রয়্যালস এজেন্টের সাথে কথা বলছি। সেটা আমার কাছেই দেখতে পারবেন। তো কালকে আপনার ট্রেনিং শুরু হবে, আর আপনাকে ট্রেন করব আমি। কিভাবে আমাকে ট্রেন করবেন? আপনি নিজেই তো খাটে শুয়ে আছেন। আমাকে একটু উঠিয়ে বসাবেন? হ্যাঁ, কেন নয়, কিন্তু আমার প্রশ্নের জবাব দিলেন না যে। দেখাচ্ছি, কিন্তু আগে বলুন আমার জুতো দুটো কোথায়, যেগুলো আমার পায়ে ছিল? ওই যে আপনার বিছানার পাশে ঝুড়িতে, কিন্তু জুতা দিয়ে কি করবেন? জুতা দিই তো সব। এই বলে সাব্বির জুতাটা হাতে নিয়ে ঈশাকে দিয়ে হাতে নিল, আর জুতার তলায় একটা কাঁচ ছিল সেটা সরালো, আর সেখানে একটা পিন দিয়ে খোঁচা দিল। ওই ফুটো থেকে আচমকা একটা লাল রঙের জেল বেরোতে লাগলো, যেটা দেখে ঈশা আর ঈশার বাবা অনেক অবাক হলেন। আর সাব্বির সে পাউডারগুলো সোজা বুকের আর শরীরের ক্ষতগুলোতে লাগিয়ে দিল। আরে আরে, পাগল নাকি? ওই ময়লা কি নাকি ওইগুলো বুকে লাগালেন কেন? কারণ আছে বলেই লাগাচ্ছে, এই বলে সাব্বির ক্ষতগুলো আবার দেখতে বলল ওনাদের। আরে আরে, আপনার ক্ষতগুলো এত তাড়াতাড়ি হিল হয়ে যাচ্ছে কিভাবে? এটা ন্যানোবট টেকনোলজি, আর এটা যে কোনো ক্ষতকে মাত্র কয়েক মুহূর্তে সরিয়ে দিতে পারে। এইরকম কিছু আগে কখনো দেখিনি, কিন্তু আপনি এটা ওই সময় ব্যবহার করেননি কেন? তখন আমি একটা ট্রামায় ছিলাম, কারোর প্রতি অনেক বিশ্বাস করেছিলাম, তাই। আর আমার শরীর তখন অনেকটা দুর্বল ছিল, আর আমার এটা কথা মনেই ছিল না যে আমি মাতালদের মতো হাঁটতেছিলাম, কারণ আমার হার্টে কিছুটা ছুরিটা লেগেছিল, আর সেটা থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল। ওহ আচ্ছা, এখন বুঝলাম। তো এবার আপনি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আমি সুস্থ, আর আজকে রেস্ট নিব, কারণ রক্ত অনেকটা চলে গেছে শরীর থেকে। আচ্ছা, রেস্ট নিন, আমাদের ট্রেনিং পরে শুরু হবে। বাট আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি একজন রয়্যালস এজেন্টের সাথে কথা বলছি, যে যারা কিনা পৃথিবীর সবচেয়ে চালাক আর স্বনামধন্য গোয়েন্দাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। বিশ্বাস হবে মিস ঈশা, যখন এজেন্টদেরকে দেখবেন আর ওরা কি করতে পারে সেটাও দেখবেন। আচ্ছা, দুপুর তো প্রায় হয়ে এসেছে, আমি খাবার আনছি, আপনার ক্ষুধা লেগেছে হয়তো। হ্যাঁ মা, যা খাবার নিয়ে আয়, আর আমিও যাই, আমার হাসপাতালে যেতে হবে। বাবা না খেয়ে চলে যাবে? কিন্তু ওখানে গিয়ে কিছু খেয়ে নিবনি, তুই চিন্তা করিস না। বাবা সাব্বির, আমি তাহলে যাই, কেমন? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেলে ঈশা আর সাব্বির একসাথে লাঞ্চ করে নিল, আর লাঞ্চ শেষে সাব্বির ঈশাকে রয়্যালসদের ইতিহাস শোনাতে লাগলো, কিন্তু সিক্রেটগুলো না।
ঈশা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, যেন ঘটনার মধ্যেই ঢুকে গেছে। কিন্তু হঠাৎ সাব্বির খেয়াল করলো যে ঈশা ঘুমিয়ে গেছে। সাব্বিরের একটু রাগ হলো, কারণ সে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু কিছু বলল না। ঈশাকে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল আর নিজেও এসে অন্য রুমে শুয়ে পড়ল। ঈশাকে যেভাবে হোক একজন টপ ক্লাস রয়্যালস এজেন্ট বানাতে হবে, সাব্বির নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কারণ প্রেসিডেন্ট তো সাব্বির নিজেই। এক সপ্তাহ পর ঈশা এখন অনেকটাই উন্নতি করেছে। ঈশার ট্রেনিংয়ে কোনো কমতি রাখেনি সাব্বির। পুরো বাড়িটাকেই একটা ট্রেনিং ইনস্টিটিউট বানিয়ে ফেলেছে। ঈশার ট্রেনিং 50% কমপ্লিট হয়েছে। আরও 10 দিন ঈশাকে করা ট্রেনিং দেবে সাব্বির, যেন শত্রুর আঘাতে মুখ থুমড়ে না পড়ে যায় ঈশা। আর রয়্যালস এজেন্টের মতো লড়াই করার ক্ষমতা আর বিচক্ষণতার সাথে সব ধরনের পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারা। ঈশা মাত্র 10 কিলোমিটার দৌড়ই হাঁপাচ্ছে। সাব্বির পানির বোতল এগিয়ে দিল। হাঁপিয়ে পড়লে চলবে না, এজেন্ট ঈশা আরও দমাদার হতে হবে, যেন শত্রুরা হাঁপিয়ে যায়। আমি আমার সর্বস্ব চেষ্টা করছি নিজেকে প্রমাণ করার, কিন্তু কেমন যেন একটু নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে? লাগবেই, কোনো কিছুই হঠাৎ করে হয়ে যায় না, ধীরে ধীরে হয়। যেমন হীরাকে ধরি, হীরা হাজার হাজার বছরের অপেক্ষায় মূল্যবান ধাতু হিসেবে দাম পায়। তেমনি তোমার ব্যাপারটা ভেবো যে তোমার কাছে হাজার হাজার বছর আছে। প্রত্যেক দিনকে এক একটি মাস ভেবে ট্রেনিং করো, তাহলেই দেখবে নিজেকে নিয়ে আর কোনো সংশয় থাকবে না। ঈশা সাব্বিরের দিকে তাকিয়ে আছে আর ও চোখ চিকচিক করছে, যেন সাব্বিরের কথাগুলো ওর ভেতরে নতুন করে শক্তির সঞ্চার করলো। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, সর্বোচ্চ মানে প্রাণপণ, যাতে আমাকে নিয়ে কারো কোনো সংশয় না থাকে, আর একজন রয়্যালস এজেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করব। ঈশা সাব্বিরের সামনে শপথ করলো। ঈশাকে আমার ব্যাপারে বর্তমানে জানানো ঠিক হবে না। আমিও ট্রেনিং শেষ হলে ওকে নিয়ে গিয়ে আমার এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের শত্রুদের নাশ করব। তারপর আমার পরিচয় ওকে জানাবো। জানি না কিভাবে ও রিয়াক্টটা করবে, কিন্তু আমাকে এটা করতে হবে। আমার উপরে পুরো এজেন্সির দায়িত্ব আর হাজার হাজার বিলিয়ন ডলারের মালিকানা, যা কোনো দিন শেষ হয় না। এগুলোকে আমার সঠিকভাবে দেখাশোনা করতে হবে আর ফিকির অভাব পূরণ করতে হবে। অন্যদিকে কেউ একজন, ওই এজেন্ট সাব্বির কই? ও কি মারা গেছে নাকি হারিয়ে গেছে? হ্যাঁ, তোমাদের এতগুলো গাধা মিলেও ওকে খুঁজে বের করতে পারছো না? বস, আমরা সারা দুনিয়াব্যাপী খোঁজ চালিয়েছি, কিন্তু ওই ব্যাটা যেন পৃথিবী থেকে ধোঁয়া হয়ে গেছে। ধোয়া হয়নি, ও বেটা খুবই চালাক। দেখো কোথাও লুকিয়ে আছে, কিন্তু এটা ভেবে খুশি হয়ে লাভ নেই, কারণ সাব্বির একজন টপ র্যাঙ্ক এজেন্ট এবং আর ওর সামনে তোমাদের 20টাকে ছেড়ে দিলেও তোমাদের মেরে ভর্তা বানিয়ে দিবে। সো বি কেয়ারফুল। আমার ওকে চাই জিন্দা অথবা মুর্দা। আমি ওর কলিজা কেটে শোপিস বানিয়ে রাখতে চাই। জি বস, আমরা খোঁজ চালাচ্ছি। 15 দিন পর ঈশার ট্রেনিং এখন সম্পূর্ণ হয়েছে আর ঈশাকে একজন টপ ক্লাস এজেন্ট বানাতেও সাব্বির সক্ষম হয়েছে। এখন ঈশাকে হাতে খড়ি মানে প্র্যাকটিক্যালি শেখাতে হবে, মানে ঈশাকে নিয়ে সাব্বিরের মিশনে যেতে হবে। কিন্তু মিশনে কোথায় নিয়ে যাবে সেটা ভাবছে সাব্বির। সাব্বির বাগানে বসে চা খাচ্ছে আর ভাবছে। সাব্বিরের দিকে আস্তে আস্তে প্রশ্ন করলো ঈশা। সেটাই ভাবছি, তোমাকে নিয়ে কোন মিশনে যাব? চায়ের কাপে চুমুক দিতে দিতে সাব্বির, ও আচ্ছা, কিন্তু আমাকে তো বললেন যে রয়্যালস এজেন্টরা সব আন্ডারগ্রাউন্ড হয়ে আছে আর ওনাদের সবার পেছনেই নাকি শত্রুপক্ষ লেগে আছে। তাহলে ওই বিষয়টাই তো আগে সলভ করা দরকার, তাই না? হ্যাঁ, সেটা তো আগে ভাবিনি। সাব্বির প্রফুল্লভাবে চায়ের কাপটা টেবিলে রেখে, আমাদের এজেন্টদেরকে এখন রয়্যালস এজেন্সিকে আগে এই বিপদ থেকে বাঁচাতে হবে, যাতে এজেন্টরা আবার আগের মতো দাপটে বেড়াতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর এজেন্টের ভিতরেও কিছু গুপ্তচর আছে শত্রুপক্ষের এজেন্টদের। কিন্তু আগে আমাদেরকে শত্রুপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আর তার জন্য সকলকে আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে হবে। বাকিটা আমি পরে বলবো। তুমি আসলে কি করতে চাইছো সেটা বলো। ঈশার দিকে প্রশ্ন ছুঁড়ে মারল সাব্বির। আমি কিছুই করতে চাইছি না, জাস্ট শত্রুপক্ষের চাল ওদের উপরেই খাটাতে চাইছি, যার জন্য আগে আমাদেরকে সকল বিপক্ষ এজেন্ট সহ আমাদের এজেন্টদেরকে একসাথে একটা মিটিংয়ে ডাকতে হবে। তুমি পারবে আমাদের এজেন্ট আর গুপ্তচরদের আলাদাভাবে চিহ্নিত করতে? হ্যাঁ পারবো, কিন্তু তার জন্য আগে আপনাকে সকল এজেন্টকে এক জায়গায় একত্রিত করতে হবে। পারবেন? হ্যাঁ পারবো। তুমি রেডি হয়ে নাও, উপরের রুমে তোমার জন্য কিছু কাপড় রাখা আছে, ওইগুলো পরে নাও। তোমার জন্য অর্ডার করে বানিয়েছি।
তার মানে আমরা মিশনে যাচ্ছি? হ্যাঁ, মিশনে যাচ্ছি, কিন্তু তোমার উপরে সবটা। আজকে তোমার পরীক্ষা যে কিভাবে তুমি এজেন্টদেরকে নিরাপদে চিহ্নিত করতে পারো। আমি প্রস্তুত। ঈশা কি পারবে আমার এতদিনের সমস্যাটা কিছুক্ষণের মধ্যে সলভ করে দিতে? আর ও কিভাবে এটা করবে? ওর কি কোনো সিক্রেট স্ট্র্যাটেজি আছে নাকি? সাব্বির রুমে গেল, সাদামাতা পোশাক পরে আবার বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো যে ঈশাও বসে আছে একেবারে রেডি হয়ে। ঈশাকে এজেন্টের শুটবুট একেবারে হলিউড মুভির কোনো নায়িকাদের মতো লাগছে। সাব্বির আরও একবার ক্রাশ খেলো। কিন্তু না, ক্রাশ খেলে হবে না, মিশনে কনসেন্ট্রেট করতে হবে। আগে মিশন, পরে ভালোবাসা। কারণ সাব্বিরের ওপর অনেক দায়িত্ব। সাব্বিরের ওপর দায়িত্ব আছে পুরো এজেন্সির। সাব্বির কি পারবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে? আর এজেন্টদের কি ফিরিয়ে দিতে পারবে তাদের হারানো ক্ষমতা? এসব ভাবতে ভাবতে কখন যে সাব্বির ঈশার সামনে এসে পড়েছে, সাব্বির টেরও পায়নি। এজেন্ট, আপনার বোধহয় শরীর ভালো না। সাব্বির লজ্জা পেল, কিন্তু প্রকাশ করলো না। এটা কোনো হাসার সময় হলো? হাসার সময় না এজেন্ট। আপনি কারোর দিকে চেয়ে পাগলের মতো হাঁটছিলেন। এজেন্ট ঈশা, জি স্যার। আর ইউ রেডি ফর দ্য মিশন? ইয়েস, আই এম রেডি স্যার। হাউ ইজ দ্য জোশ? হ্যাঁ স্যার। তো চলুন যাওয়া যাক। ঈশা নর্মাল হলো আর সাব্বিরের পেছনে পেছনে বাড়ি থেকে হেঁটে বেরোতে লাগলো। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে তোমাকে অস্ত্র দিয়ে লুট করে দেওয়া হবে। অস্ত্রের ভরে আমার নই বর্ণা যেন। স্যার হাসলেন কেন? আপনার কি আমাকে দেখে পুষ্টিহীনতার ভোগা কোনো রোগী মনে হয়? এজেন্ট ঈশা, কুল ডাউন। সব রাগ শত্রুদের জন্য বাঁচিয়ে রাখো। স্যার প্লিজ হাসবেন না। আমার রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয় নিজেকে। আর স্যার, আমরা কি হেঁটে হেঁটে যাব? না, এক্ষুনি গাড়ি এসে পড়বে। প্রস্তুত থাকো, যে কোনো সময় যে কোনোভাবে অ্যাটাক হতে পারে। এই কথা বলতে না বলতেই গেটের সামনে দুটো কালো রঙের মার্সিডিজ গাড়ি এসে দাঁড়ালো। সেগুলোর সামনে প্লেটে লেখা আর। মার্সিডিজ? তো কি বুগাদি বা বিএমডব্লিউ মনে করেছিলে নাকি? বাংলাদেশে এগুলো চলে না। বাইরের কান্ট্রিতে গেলে সব পাবে, যা চাও দুনিয়ার যা, সব খুশি, যা ইচ্ছা খুশি মতো তাই। কিন্তু মনে রেখো, পরিস্থিতি বুঝে আমাদের ছদ্মবেশ ধারণ করতে হয়। আর তখন রিক্সা আর ভাঙা সাইকেলও চালাতে হতে পারে। তাই একজন এজেন্টের সবসময় প্রস্তুত থাকতে হয়। সাব্বির ঈশাকে বোঝাতে লাগলো গেটের সাথে হেলান দিয়ে। তখনই গাড়ি থেকে 6 জন অস্ত্রধারী কালো স্যুটবুট পরা লোক বেরিয়ে আসলো এবং সাব্বিরের সামনে এসে কড়া সেলুট দিল। ঈশা ভয় পেয়ে গেল এবং ঈশাকে সেলুট দিল। প্রেসিডেন্ট এবং ম্যাডাম, আপনারা গাড়িতে গিয়ে বসুন। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা নিরাপদ না। কালো স্যুটবুটধারী একজন হাত দিয়ে ইশারা করে। প্রেসিডেন্ট মানে? ইয়েস ম্যাম, আপনি এখানে যার সাথে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে আমাদের অনারেবল প্রেসিডেন্ট, যার কথায় রয়্যাল এজেন্টরা উঠে আর বসে। কালো স্যুটবুটধারী লোকটা সাব্বিরের দিকে ইশারা করে মাথা নিচু করে। ঈশার মাথা এখন কাজ করছে না, কারণ এতদিন সে যাকে একজন সাধারণ এজেন্ট ভেবে এসেছে সে নাকি রয়্যালসদের প্রেসিডেন্ট, যাকে সবাই এক নামে এজেন্ট 001 নামে চেনে। এজেন্ট ঈশা, আজ থেকে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আর আমার ব্যাপারে ভেবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি একজন সাধারণ মানুষ, ঠিক আছে? মিশনে কনসেন্ট্রেট করো। ইয়েস স্যার। সাব্বির গাড়িতে উঠতে গেলে দুজন গার্ড গেট খুলে দেয় আর সাব্বির গাড়িতে উঠে পড়ে। কিন্তু ঈশাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সাব্বির একটু হাসে। এজেন্ট ঈশা, ভিতরে এসে বসে পড়ো। গাড়িটা বেশিক্ষণ এখানে দাঁড়াবে না। স্যার, আমি আপনার সাথে? ঈশা একটু নার্ভাস ফিল করছে। হ্যাঁ, আমার সাথেই কেন? অন্য কারোর সাথে যাওয়ার মতলব আছে নাকি? সাব্বির একটু হেসে তামাশা করে বলল কথাটা। ঈশা এখনও ঘোরের মধ্যেই রয়েছে, কারণ সে যার সাথে এতদিন এক ছাদের নিচে ঘুমিয়েছে খেয়েছে সে নাকি এজেন্ট 001। এটা কি মানা যায়? এত সহজে ঈশা ঘোর কাটলো সাব্বিরের ডাকে। এজেন্টে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসে পড়ো, আমাদের মিশন আছে। ঈশা ওখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির দরজায় হাত রেখে ভেতরে ঢুকে গেল। গাড়ি চলতে লাগলো নিজের গতিতে। এজেন্টদের বলা হয়েছে একটা ফাঁকা জায়গাতে একত্রিত হতে, কিন্তু কোনো জায়গা বা কোনো কিছুই বলা হয়নি। আর এটাও বলা হয়নি যে প্রেসিডেন্ট সাব্বির বেঁচে আছেন। ঈশা গাড়ির ভিতরে বসে আছে সাব্বিরের সাথে। সাব্বির ল্যাপটপে কিছু কাজ করছে আর ঈশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। গাড়িটা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে আর একটা গ্রামীণ জনমানবহীন স্থানে এসে পৌঁছেছে। সাব্বির গাড়ি থেকে নামতে গেলে গার্ডরা এসে দরজা খুলে দেয়। সাব্বির গাড়ি থেকে নেমে দাঁড়ায় আর সেই সাথে ঈশাও। স্যার, এখানে আসলাম কেন? আর এজেন্টরা সবাই কোথায়? এজেন্টদের খুঁজছে ঈশা? এজেন্টরা আসবে,
আমি ডাকলেই চলে আসবে, কোনো চিন্তা করো না। সাব্বির গাড়ির সাথে জুতা ঠেকিয়ে হেলান দিয়ে মুচকি হাসি দিয়ে কথাটি বলল। স্যার ওনাদের আসতে আসতে তো একটু সময় লাগবে তাই না? তাহলে একটা প্রশ্ন করতাম, যদি উত্তর দিতেন। যদি কিছু মনে না করেন তাহলে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন করতে পারো, অধিকার আছে এজেন্টদের। এটা জানা অধিকার যে আমি কিভাবে এখানে এসে পৌঁছালাম। তাহলে বলুন আপনি প্রেসিডেন্ট কিভাবে হলেন? ভালো প্রশ্ন ছিল। আমার জীবনটা একটা ইতিহাস, আর সেটা কেউ কোনোদিন জানতে চায়নি। আর তুমি সেটা জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই আপনার মতো এত কম বয়সী একটা ছেলে কিভাবে এই পর্যন্ত এত কম সময়ে এলেন, কিভাবে এই সাফল্য পেলেন। আমি জানতে চাই, প্লিজ বলুন। এত রিকোয়েস্ট করছো যখন, তখন আমি বলবো, কিন্তু যা বলবো সেগুলো কোনোদিন কাউকে বলিনি, আর তোমাকেই বলছি। তখন আমার বয়স ছিল 12 বছর। আমি তখন ক্লাস 6-এর একজন ছাত্র ছিলাম, আর আমি আমার বাবা মায়ের এই নিয়েই খুব সুন্দর করে চলছিল আমাদের জীবন। কিন্তু একদিন আমার জীবনে টুইস্ট আসলো, মানে আমার বর্তমানে এই যাত্রা শুরু। সময়টা ছিল রাত, আর আমি আব্বুর সাথে ফ্যাক্টরি থেকে বাসায় ফিরছিলাম। আব্বু আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে মাঝে মাঝে সাথে নিয়ে বসিয়ে রাখতেন। তো ওই দিন ছোট সাব্বির আর তার বাবা বাড়িতে ফিরছিল। সাব্বির ওর বাবার কাঁধে বসেছিল। হঠাৎ ওর আব্বু রাস্তায় থেমে গেল। কি হলো আব্বু, হঠাৎ করে থেমে গেলে কেন? বাবা, আমি বোধহয় চাবিটা ফ্যাক্টরিতে ফেলে এসেছি, এখন আবার ফ্যাক্টরিতে যেতে হবে। তুই এই পাশের চায়ের দোকানে দাঁড়া, আমি যাব আর আসবো। সাব্বিরকে একটা বন্ধ হয়ে যাওয়া দোকানের সামনে বসিয়ে দিল আর চলে গেল। ছোট্ট সাব্বির বসে বসে পকেটে থাকা একটা 2 টাকার কয়েন নিয়ে খেলতে লাগলো। আশেপাশে রাতের ভয় তার করে না, সে বরাবরের মতো সাহসী। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু সাব্বিরের আব্বু এলো না। সাব্বির এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো তার বাবা আসে কিনা। কিন্তু তখনই আকাশে কিছুটা চোখে পড়ল। একটা হেলিকপ্টার আগুন জ্বলা অবস্থায় পাশে থাকা মাঠের দিকে পড়ছে, আর তার পেছনে আরেকটা হেলিকপ্টার। ব্যাপারটা ছোট সাব্বির বুঝতে না পারলেও এগিয়ে গেল দেখার জন্য। মনের কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সাব্বির একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল আগুন লাগা হেলিকপ্টারটা মাটিতে আছড়ে পড়ল, আর যেটা থেকে একটা ক্যাপসুল বেরিয়ে এলো। আর সেই ক্যাপসুল থেকে একটা বয়স্ক লোক বেরিয়ে আসলো। সেটা ছিল এক্স প্রেসিডেন্ট ফিক্কি। উনি বেরিয়ে ব্যথায় চেঁচাতে লাগলেন। আগুন ওনার হাতে আর পায়ের অনেক অংশ তাপে জ্বলে গেছে। কিন্তু তখনই উপরে উঠতে থাকা হেলিকপ্টার মাটিতে নেমে এলো, আর সেটা 2জন লোক বেরিয়ে আসলো যাদের হাতে অস্ত্রশস্ত্র, যেগুলো তাক করা ফিক্কি সাহেবের দিকে। ছোট সাব্বির গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল। ফিক্কি সাহেব পায়ের এখানে রাখা পিস্তলটা বের করে একজনকে গুলি করলেন এবং একটা লাশ পড়ে গেল। বাকি রইল আরেকজন, যার দিকে ফিক্কি সাহেব যেই বন্দুক তাক করতে যাবে তার আগে একটা গুলি চলল, যেটা ফিক্কি সাহেবের হাতে থাকা পিস্তলে এসে লাগলো, আর সেটা ছিটকে এসে সাব্বিরের পায়ের সামনে পড়ল। ছোট সাব্বির কৌতূহল বশত পিস্তলটা হাতে তুলে নিল, কিন্তু পিস্তলটা অনেকটা গরম হয়েছিল, কারণ মাত্র গুলি চলেছে ওই দিকে। কি হলো প্রেসিডেন্ট ফিক্কি, আর তুমি তো শেষ। আর তোমার এজেন্সিও কী হবে? তোমার এজেন্সির যেটা তোমার পূর্বপুরুষরা প্রতিষ্ঠিত করেছিল সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। আমার কি হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কিন্তু তোমার উদ্দেশ্য কখনো সফল হবে না, কারণ আমি এখনও মরিনি আর আমার এজেন্সি এখনও রানিং। এটা কখনো বন্ধ হবে কি না জানি না, তবে এতটুকু জানি যে আমার মৃত্যুর আগে কিচ্ছুই করতে পারবে না তুমি। বাহ, তোমার তো ভালোই জোশ আছে। আচ্ছা, এখনও ঢুসকে হুশ হলো না তোমার। যদি বাঁচতে চাও তো এই যে কন্ট্রাক্ট আছে এটাতে সাইন করে দাও, আর রয়্যালস এজেন্সির সমস্ত সম্পত্তি আমাকে লিখে দাও। আমি তোমার জান ভিক্ষা দেব। সম্ভব না, আমি বেঁচে থাকতে এটা সম্ভব না। আমি মরে গেলে তুমি যা খুশি করো, কিন্তু আমি বেঁচে থাকতে এটা সম্ভব না। তাহলে মর। এই বলেই গুলি চালালো বন্দুকধারী, কিন্তু গুলিটা মিস করলো, কারণ তার আগেই আরেকটা গুলি চলেছে যেটা তার মাথায় এসে লেগেছে। ফিক্কি সাহেব অবাক হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। বন্দুকধারী মাটিতে লুটিয়ে পড়ল, আর তার পেছনে দেখা গেল একটা ছোট্ট বাচ্চাকে, যার হাতে পিস্তল আর চোখে ছিল খুনের নেশা। সেটা আর কেউ ছিল না, সেটা ছিলাম আমি। স্যার, তারপর কি হলো? কিভাবে আপনি এখানে এলেন সেটা বললেন না তো। বলবো, এত প্রেশন হওয়ার কিছু নেই। যেটা শুরু করেছি সেটা শেষ করব, গল্পও শেষ করব, আর শত্রুকেও। এই, আপনি কি ভিলেন নাকি হিরো? আপনি এভাবে হাসছেন কেন? আমার কেমন যেন লাগছে। ভয় পেও না, আমি ভিলেন না আর না কোনো হিরো, আমি হিরোইক ভিলেন।
হিরোই কি ভিলেন বলতে বুঝলাম না ঠিক। আমি পাপীদের জন্য ভিলেন আর মাসুম নির্দোষদের জন্য ফেরেশতা। বুঝলাম, কিন্তু এখন আমাকে গল্পের বাকি অংশটা বলতে হবে। তারপর কি হলো সাব্বিরের? বলতেছি। তো বলুন। এজেন্ট ফিক্কি মানে তৎকালীন রয়্যাল প্রেসিডেন্ট বাচ্চা সাব্বির দিকে আহত শরীর নিয়ে এগিয়ে আসলেন। সাব্বিরকে পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক একবার দেখে নিলেন। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালে কেন? আঙ্কেল, বাঁচানোর তো কোনো কারণ হয় না, মানুষ বলতেই মানুষের জন্য আব্বু বলে কথাটি, তাই আপনাকে ওইভাবে দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। বাচ্চা সাব্বির পিস্তলটার দিকে একবার তাকালো আর একবার ফিকি সাহেবের দিকে তাকালো এবং কথাগুলো বলল। কিন্তু বাবা, তুমি এত রাতে নির্জন পথে একা কি করছো? তোমার সাথে কেউ নেই? আছে তো, আমার আব্বু আছে, উনি ফ্যাক্টরিতে গেছেন চাবি আনতে, ওনার জন্য অপেক্ষা করছি, উনি এলেই চলে যাব। ও, তো তোমার নাম কি আর পড়াশোনা করো? আমার নাম সাব্বির। আর হ্যাঁ আঙ্কেল, আমি ক্লাস 6-এ পড়ি, আমার বয়স 12 বছর। এই নাও, এই কার্ডটা রাখো। জীবনে যে কোনো প্রয়োজনে আমাকে একবার স্মরণ করো, পাশে পাবে প্রয়োজনে। যত বড়ই বা ছোট হোক না কেন, আমি সর্বদা তোমার পাশে আছি। তোমাকে শুধু এই কার্ডে লেখা নাম্বারে ফোন দিতে হবে আর বলতে হবে দুনিয়া, পুরো দুনিয়া তোমার হাতের মুঠোই পাবে। এজেন্ট ফিক্কি এটা বলে সাব্বিরের পকেটে কার্ডটা ঢুকিয়ে দিলেন আর পিস্তলটা নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে রাখলেন। তখনই দুইটা হেলিকপ্টার দেখা গেল আকাশে, যেগুলো মুহূর্তেই মাটিতে ল্যান্ড করলো এবং হেলিকপ্টার থেকে স্যুটবুট আর অস্ত্রধারী কিছু লোক বেরিয়ে আসলেন ফিক্কি সাহেবের কাছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা তো ভেবেছিলাম আপনাকে আজকে হারাতে হবে। এজেন্টস, কুল ডাউন, আমার কিচ্ছুই হয়নি। এই ছেলে আমার জীবন বাঁচিয়েছে। এই পুচকো ছেলে আপনার জীবন বাঁচিয়েছে। বয়স দিয়ে কাউকে পরিমাপ করো না। ও একা হাতে পিস্তল চালিয়েছে আর আমাকেও বাঁচিয়েছে। ওকে স্যার, মানলাম। এখন চলুন, আমাদের যেতে হবে। আশেপাশে জঙ্গল দেখে এখনো কেউ চলে আসেনি, কিন্তু কে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। চলুন স্যার, আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যাঁ চলো, লাশটাকেও সাথে নিও। আর সাব্বির, মনে রেখো এই কথা কোনোদিন কাউকে বলবে না। এটাও বলবে না আজ রাতে কি কি দেখেছো। আর আমার দেওয়া কার্ডটা যেন মনে থাকে। আমি অপেক্ষায় থাকবো। এই বলে ফিক্কি সাহেব হেলিকপ্টারে উঠে চলে গেলেন। যাওয়ার সময় সাব্বিরের দিকে একবার তাকিয়ে গেলেন। ওনারা চলে যেতেই সাব্বির ওর বাবার ডাক শুনতে পায়। সাব্বির, এই সাব্বির, কোথায় তুমি? বাবা, আমি এখানে, এই যে এখানে। তুমি এখানে কি করছো বাবা? আর এই আগুন কিসের? কিছু না আব্বু, ওই যে আর্মিদের একটা হেলিকপ্টার এখানে এসে ক্র্যাশ করে, ওইটাই। তাহলে তো এখনই কাউকে খবর দিতে হয়। না আব্বু, কাউকে খবর দেওয়ার প্রয়োজন নেই, ভিতরে যারা ছিল তাদেরকে আরেকটা হেলিকপ্টার এসে নিয়ে গেছে। ও, তাহলে তো হলোই। চলো বাসায় যাওয়া যাক। তুমি ভয় পাওনি তো? না না বাবা, ভয় পেতে যাব কেন? আমি না তোমার সাহসী ছেলে। এই ঘটনা 6 বছর পর কোনো এক সন্ধ্যায় সাব্বির এই বছর কলেজে ভর্তি হয়েছে। এই কয়েক বছর সাব্বিরের কোনো রকম কেটেছে, কিন্তু সাব্বিরের কেন যেন মনে হচ্ছে জীবনে কোনো থ্রিল নেই। সাব্বিরের আজকে অনেক মনে পড়ছে সেই রাতের কথা, সেই মার্ডারের কথা, আর এজেন্ট ফিক্কি দেওয়া সেই কার্ডের কথা। কার্ডটাকে সাব্বির লিমিটিং করে রেখে দিয়েছে। সাব্বিরের হাতে এখন সেই কার্ডটা। সাব্বির ভাঙাচোরা বাটন ফোনটি হাতে নিল আর ডায়াল করতে লাগলো সেই নাম্বার। ওপাশ থেকে কেউ একজন ফোন রিসিভ করলো। শুভ সন্ধ্যা। রয়্যাল এজেন্সির তরফ থেকে আপনাকে কি ধরনের সেবা প্রদান করতে পারি? একজন ভদ্র মহিলা মিষ্টি গলায় বলল কথাগুলো। সাব্বির মনে মনে ভাবছে কি চাইবে, কারণ ফিক্কি আঙ্কেলের বলা মতে সাব্বির যা চাইবে তাই পাবে। ধন দৌলত প্রাচুর্য সব পাবে, খালি চাওয়ার অপেক্ষা। কি হলো স্যার, বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একজনের সাথে দেখা করতে চাই। কার সাথে দেখা করবেন বলুন? কোনো সেলিব্রিটির সাথে? জি না, আমি তার সাথে দেখা করতে চাই যে আমাকে এই কার্ডটা দিয়েছে, যেটাতে এই সংস্থার নাম লেখা। জি, আপনি কোডে লেখা নামটি বলুন, আমরা যত শীঘ্রই আপনার সাথে তার দেখা করিয়ে দিব। ও আচ্ছা, কার্ডে লেখা আছে এজেন্ট 001, এছাড়া কোনো নাম নেই। এজেন্ট 01? জি, কিন্তু এমন চমকে উঠলেন কেন? উনি নিজে আপনাকে কার্ডটি দিয়েছেন? জি স্যার, আমরা আপনার লোকেশন সেভ করে রেখেছি, খুব শীঘ্রই আপনি তার দেখা পাবেন। এছাড়া অন্য কোনো সাহায্য করতে পারি? যেভাবে বলছেন যেন মনে হচ্ছে যা চাইবো তাই দিয়ে দিবেন। বলুনই না যে আপনার কি লাগবে। আমার এত পরিমাণ টাকা লাগবে
যাতে আমি সারা জীবন বসে গেলেও শেষ হয় না। এবার বলেন, দিতে পারবেন? অ্যাকাউন্ট নাম্বারটা বলুন স্যার। সাব্বির কি শুনলো যেন ওর নিজেরই বিশ্বাস হলো না। মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। কি হলো বললেন না যে? স্যার আমি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছি। মজা করছেন তাই না? আজ গরিব বলে কল সেন্টার থেকেও আমার সাথে মজা করে। স্যার অ্যাকাউন্ট নাম্বারটা বললেন না। আরে অ্যাকাউন্ট করছেন যেন বললেই টাকা দিয়ে দিবেন অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার AC5A0000-100K। আপনার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা প্রেরণ করা হয়েছে। এত টাকা প্রেরণ করা হয়েছে যাতে আপনি কেন আপনার বংশের সবাই বসে খেতে পারবে। স্যার আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না। বলে ফোন কেটে দেয় সাব্বির। আমাকে বোকা পেয়েছে, কাজ কাম নেই, আমাকে এত টাকা দেবে যে আমার 14 গোষ্ঠী নাকি সেই টাকায় বসে বসে খেতে পারবে। তখনই একটা মেসেজ আসলো ফোনে। সাব্বির ভাবলো যে সিম কোম্পানি থেকে পুরনো লোনের জন্য টাকা চাচ্ছে, কিন্তু মেসেজটা ওপেন করে সাব্বির অবাক হয়ে চেয়ারে উঠে দাঁড়িয়ে গেল। সাব্বিরের হাত পা কাঁপছে। মেসেজ দেখে হার্টবিট যেন আজকে সেকেন্ডে 10 বার বিট করছে, কারণ মেসেজে স্পষ্ট লেখা যে ইউর অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ক্রেডিট $1 million ফ্রম দি এজেন্সি অফ রয়্যালস। কংগ্রাচুলেশন স্যার, আমার রাফসানা আহমেদ সাব্বির। সাব্বির এটা দেখে ভাবলো যে চোখে ভুল দেখেছে, তাই চোখটা হাত বুলিয়ে আবারও দেখতে লাগলো। হ্যাঁ সেই মেসেজটাই, কিন্তু কেন এত টাকা দেওয়া হলো আমাকে? আমি কি এমন কাজ করলাম? আর এজেন্ট 01টাই বা কে? ওই দিন রাতে যে আমি আঙ্কেলকে বাঁচালাম, উনি কি এজেন্ট 01? হতেই পারে, আবার না হলে আর কে দেবে আমাকে এত টাকা? আর উনি যদি দিয়েই থাকে তাহলে এত টাকা কেন? আর উনি বা কে? আর যারা দেশে আমাকে এক কথায় এত টাকা দিয়ে দেওয়া হবে? আর এই রয়্যাল এজেন্টিটাই বা কি? এই সব প্রশ্ন সাব্বিরের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সাব্বির এখনও সেই মেসেজটা খুলে বসে আছে, কারণ সবটা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে সাব্বিরের কাছে। সাব্বির ভাবলো যে একটু কলেজের বাইরে থেকে ঘুরে আসা যাক, ওখানে বন্ধুরা আড্ডা দেয়, ওদের সাথে একটু সময় কাটানো যাবে। তাই কলেজের বাইরে গেল সাব্বির। ওখানে টং দোকানে বন্ধুদের দেখতে পেয়ে ওদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তখনই কতগুলো ছেলে আসলো। ছেলেগুলো কলেজের গুন্ডা মাস্তান। ছেলেগুলো জিপ গাড়ি থেকে নেমে দোকানে ঢুকলো। এই তোরা যা এখান থেকে, আমাদের কাজ আছে, যা ভাগ। কি হলো, তোমাদের সমস্যা কি? দোকানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। জায়গা আছে মানে তোদের সাথে আমরা এখন বসবো? তোদের যোগ্যতা আছে আমাদের সাথে বসার? এই ভাই, তোমরা এভাবে কথা বলছো কেন? আমরা কি এতই খারাপ? এত কথা শোনানোর টাইম নেই। এই তোরা এগুলোর এখান থেকে বের কর। ছেলেটা বোধহয় ওদের লিডার, তাই বলার সাথে সাথে পেছনে দাঁড়িয়ে থাকা সবকটা ছেলে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সাব্বির কি করবি? মারপিট করলে বল, না হয় বল চলে যাই। মারপিট করতাম না, বাট ওদের একটা শিক্ষা দেওয়া দরকার আমার মতে। আমরা যাব না, বল কি করবি তোরা? কি রে এভাবে এগিয়ে আসছিস কেন? মার খাওয়ার শখ হয়েছে নাকি? কি তুই আমাদের মারবি? আয় শালা আয়। এই বলে সাব্বির পাশে পুঁতে রাখা একটা ভাঙা বাঁশ তুলে নিল। আর ওই ছেলেগুলোর লিডার, মানে যে সবার সামনে দাঁড়িয়ে চোখ গরম করছিল, ওর ঘাড়ে একটা জোরালোভাবে বাড়ি দেয়। ছেলেটা মাটিতে শুয়ে পড়ে। এটা দেখে ওই ছেলেগুলো খেপে গেল আর মারপিট লেগে গেল। এদিকে হৃদয় একসাথে দুটাকে পেটাচ্ছে, অন্যদিকে শান্ত একটাকে মারছে আর ওকে পেছন থেকে একজন মারছে। এটা দেখে সাব্বির ওই ছেলেটাকে ঘুরিয়ে সাইডে একটা দেয়ালে বাড়ি মারে। ছেলেটার মাথা ফেটে যায়। এখানকার ছেলেদের মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে হৃদয় আর শান্ত। চিপা মায়ের দিকে, মানে সুযোগ বুঝে হামলার দিকে হচ্ছে ওরা। আর সাব্বির দুটোরই সমান পারদর্শী, কারণ সাব্বির শক্তি আর বুদ্ধি দুটোরই ব্যবহার করে। দুপক্ষের মারামারি চলছে। দর্শক হলো দোকানদার। তখনই একটা পুলিশের সাইরেন শোনা গেল। শান্ত সবাইকে ইশারা করলো। সবাই যে যার মতো একদিকে দৌড় দিল, যাতে পুলিশ বিভ্রান্ত হয়। সাব্বির পুলিশের হাত থেকে যান বাঁচিয়ে যে গার্লস কলেজের সামনে এসে দাঁড়ালো, তখনই কেউ একজন সাব্বিরের কাঁধে হাত রাখলো। ঘটনার পরিস্থিতি আর আকস্মিকতায় সাব্বির ভয় পেয়ে গেল। আর পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার হাত ধরতে গেলে ওই লোকটি উল্টো সাব্বিরের হাত পেছনে মুচড়ে ধরলো। এখনো বাচ্চাই রয়ে গেলে সাব্বির, ভেবেছিলাম ইন্টারেস্টিং কিছু দেখবো তোমার থেকে। কণ্ঠটা সাব্বিরের চেনা চেনা লাগলো, যেন অনেক বছর আগে শোনা। কে আপনি বলুন তো? আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আমি কি আগে কখনো আপনার সাথে পরিচিত হয়েছি? সাব্বির পেছনে ঘোরার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ হাত যেভাবে ধরে রাখা মোচড় দিলেই খুলে আসবে। আমাকে ভুলে গেলে বাচ্চু? আমি তো সেই লোক যে তোমাকে তোমার হাতে দুনিয়া তুলে দিয়েছিলাম।
লোকটা বাঁকা হাসি দিয়ে কথাটি বলল। আপনি কি তাহলে ওই দিন রাতের লোকটা? কি যেন আপনার নাম? ও হ্যাঁ, এজেন্ট 001। সাব্বির কৌশলে ওই লোকের কাছ থেকে নিজের হাত ছুটিয়ে নিয়ে ওনার মুখোমুখি হয়ে কথাটি বলল। সাব্বির ঘুরতেই দেখতে পেল একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, যার চেহারা দেখে বোঝা যায় না যে বয়স্ক, কিন্তু এটা মনে হবে যে কোনো পেশাদার মদখোর। শেষ, এভাবে পাবলিকের নাম উচ্চারণ করো না, আমাদের উভয়ের বিপদ ডেকে আনবে তুমি। ফিক্কি সাহেব চারিদিকে তাকিয়ে কথাটি বলল। আচ্ছা বললেন না তো, এটা আপনি এইরকম হয়ে গেছেন কেন? কীরকম? এই যে মদখোর টাইপের। সাব্বির মুখে হাত দেয়, কারণ ওনার মুখ থেকে মদের গন্ধ আসছে। আর বলো না, জীবনে কোনো শান্তি নেই, খালি মিশন আর মিশন, কখনো এই দেশ কখনো সেই দেশ। আর এই এজেন্টদেরকে কাজ বুঝিয়ে দেওয়া, এদের নিরাপদে সেফ হাউসে পাঠানো অনেক দায়িত্বপূর্ণ কাজ। এই কাজের মধ্যে কখনো স্যাটিসফ্যাকশন পাই না, কারণ আমি তো প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টরা তো মিশনে যেতে পারে না। থাক, তুমি এত বুঝবে না তো বলো আমাকে কেন স্মরণ করেছো? ফিক্কি সাহেব মদের বোতল ফেলে দিয়ে সিরিয়াস মুডে একটা হাসি দিয়ে কথাটি বলল। আপনাকে স্মরণ করেছি, কারণ আছে। আগে বলুন, আপনি যে নাম্বারটা আমাকে দিয়েছিলেন আর যার সাথে কথা বলছিলাম সে কে? ও, ওটা তোমার পার্সোনাল সেক্রেটারি। ও আচ্ছা, আমি যে ওনাকে মজা করে বললাম আমাকে এত টাকা দিতে আমি আমার বংশের মানে 14 গোষ্ঠীর সবাই বসে বসে খেতে পারে, আর উনিও মনে হয় টাকা পাঠিয়ে দিলেন। এটা কি আসলে হয়েছে? হ্যাঁ, আমি তো দিয়েছি টাকা, প্রায় $1 বিলিয়ন দিয়েছি। বাংলাদেশি কারেন্সিতে যা দাঁড়ায় প্রায় 85 বিলিয়ন টাকা বা 8,500 কোটি টাকা। তুমি চেয়েছো, আমি দিয়েছি। এটা ধরে নাও তোমার জীবন বাঁচানোর জন্য একটা গিফট। এত টাকা? আমার মাথাটা কেমন যেন ঘুরছে। টাকা দিয়েছি, এখন তুমি কি করবে? তোমার ব্যাপার। আমাকে ডেকেছো কেন সেটা বলো। আমি আপনার মতো হতে চাই। এজেন্ট হতে চাও রয়্যালসদের? আমি আপনাদের মতো সবার সেবা করতে চাই। তোমাকে এজেন্ট হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, পারবে? হ্যাঁ পারবো। আমার জন্ম এই স্বাভাবিক জীবনের জন্য না, আমি অস্বাভাবিক কিছুই করতে চাই। আচ্ছা, এই নাও, এই কার্ডটা রাখো, কালকে চলে এসো এখানে, আর বলো যে রাজকীয়তা কেবল রাজাদের না। এটা কি কোনো কোড? সেটা তো তুমি গেলেই দেখতে পাবে। এই বলে ফিক্কি সাহেব পকেট থেকে আরেকটা মদের বোতল বের করে বোতল খুলে মুখে লাগিয়ে যেই উঠতে যাবে, সামনে দিয়ে একটা ছেলে যাচ্ছিল, ওর সাথে ধাক্কা লেগে মদের বোতলের সব মদ ওর শরীরের উপরে পড়ে যায়। এই শালা মদখোর, দিন দুপুরে মদ খাস, আমার শার্ট আর প্যান্টে 12টা বাজিয়ে দিয়েছিস। তোকে তো আমি এই বলে যেই ফিক্কি সাহেবের গায়ে হাত আঘাত করতে যাব, আমি উঠে দাঁড়ালাম। ফিক্কি সাহেব আমাকে ধাক্কা দিয়ে বসে দিলেন, আরেকটা ঘুষি মারলেন, আমার মুখে থুবড়ে মাটিতে পড়ল। পোলাপান মানুষ আসে, আমার সাথে লাগবে। এই বলে ফিক্কি সাহেব পকেটে হাত ঢুকে হাঁটতে হাঁটতে গায়েব হয়ে গেলেন। কি জিনিস রে বাবা। উনি চলে গেলে আমি বাসায় চলে আসলাম। পরের দিন ওনার দিয়ে ঠিকানার সামনে দাঁড়িয়ে আছি, তখনই কিসের যেন হর্ন শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম যে একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি গাড়িটার রাস্তা থেকে সরে যেতে নিলে গাড়িটার দরজা খুলে আমাকে ভেতর টেনে নিল। আর কিছু মনে নেই, চোখ খুলে তাকিয়ে দেখলাম আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। কে তোমরা? হ্যালো, কেউ আছো? আমাকে বেঁধে রেখেছো কেন? কি হলো? বেঁধে রেখেছি, কারণ আছে। অন্ধকার থেকে একটা লোক বেরিয়ে আসলো। কি কারণ? আমি কি ক্ষতি করেছি আপনাদের? এত কথা বলিস কেন? চুপ থাক। এই বলি সাব্বিরকে পেটাতে লাগলো কয়েকজন। সাব্বিরের মাথায় পিস্তল ঠেকানো হলো। বল, ফিক্কিকে চিনিস? কে? ফিক্কি না টিক্কি আমি কাউকে চিনি না। সাব্বির মিথ্যা বলল, কারণ এজেন্সির কথা কাউকে বলা নিষেধ, সেটা নিজের মা বাবাই হোক না কেন। রয়্যালস এজেন্সি সম্পর্কে জানিস না? তোর সাথে না গতকাল ফিক্কির দেখা করছে? আরে আমি চিনি না বললাম তো। আমি রয়্যাল সিগারেট কোম্পানি সম্পর্কে কিছুই জানি না, আমাকে ছেড়ে দেন, আর জানলেও বলবো না। মোচড়ামুচড়ি বাদ দে, এখন মর। এই বলে পিস্তলটা সাব্বিরের মাথা চেপে ধরলো। এক্ষুনি গুলি চলবে। সাব্বির চোখ বন্ধ করে নিল, আর একটা গুলি চলল, কিন্তু সেটা সাব্বিরের মাথায় চলল না, সেটা চলল আকাশে। কি হলো? আমাকে মারলেন যে? এত মৃত্যুকে ভয় না বস, একে তো এজেন্ট বানানোই যায়। তখনই আশেপাশে সব লাইট এক অর্থে জ্বলে উঠল, আর বিশাল কক্ষটায় প্রায় 10 থেকে 15 জন লোক দেখতে পেলাম, যাদের দেখলে টপ ক্লাস এজেন্ট মনে হয়। সাব্বির, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আর এবার তোমাকে 3 মাসের ট্রেনিং দেওয়া হবে, তৈরি তুমি?
সাব্বির একটা বাঁকা হাসি দিল। এবার সাব্বিরের স্বপ্ন সত্যি হবে আর জীবনটাও একটু ইন্টারেস্টিং হবে। সাব্বির ভাবতে পারেনি যে এটা পরীক্ষা ছিল, কিন্তু সাব্বির যে পরীক্ষা এভাবে উত্তীর্ণ হবে সেটা রয়্যাল সিলেক্টর কমিটির কেউই ভাবেনি। আর ভাববি বা কী করে, কারণ এই পর্যন্ত অনেকেই এখানে এসেছে, কিন্তু এর মধ্যে 95% মানে 95% লোক জীবনের মায়ায় পড়ে সব সত্য বলে দেয় আর পরীক্ষায় ফেল করে। কিন্তু সাব্বির কোনো কথা না বলে সত্যকে আড়াল করতে মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছিল, যেটাই একজন রয়্যালস এজেন্সির প্রধান এবং প্রথম সত্য। জান যায় কিন্তু কোনো তথ্য যেন কেউকে না জানতে পারে। আর সাব্বির সেটাতে ভালো মার্ক পেয়ে পাশ করেছে, কিন্তু এবার দেখার পালা সাব্বিরের ফিজিক্যাল আর মানসিক স্ট্রেংথ কতটা, আর সাব্বিরের যোগ্যতা কতটা। তাহলে আপনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? হয়েছিলাম বলেই আজ তোমার সামনে এভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি আর তোমার বাবাই প্রথম মানুষ না যাদেরকে রয়্যালস এজেন্ট তাদের পরিচয় বলছে। এজেন্ট ফিকে ছিলেন প্রথম এজেন্ট, যিনি নিজের পরিচয় আমাকে বলেছিলেন। তো কোথায় এজেন্টরা? এখনো কেউ এলো না কেন? এত উতলা হয় না, আসবে আসবে, যখন আসবে তখন নিজেই দেখতে পাবে আর সবাই দেখতে পাবে। তখনই পশ্চিম আকাশে কিসের জন্য তীব্র কম্পন শোনা গেল। শো শো শব্দে 15টা সুপারসোনিক অ্যাডভান্স টেকনোলজির ফাইটার বিমান মাটিতে ল্যান্ড করলো, আর তার পেছনে দেখা গেল 50টার মতো হেলিকপ্টার, যেগুলো মুহূর্তে সূর্যের তীব্র আলোকে ঢেকে ফেলল। ঈশা অবাক নয়নে তাকিয়ে আছে সেদিকে। সাব্বিরের গার্ডরা অ্যালার্ট হয়ে গেল আর সাব্বিরের চারিদিকে বেষ্টনীর মতো ঘিরে দাঁড়ালো। সাব্বির একবার মাথা তুলে তাকালো, তারপর গার্ডকে ইশারা করলো 2 আঙ্গুল দিয়ে, মানে সিগারেট চাইল সাব্বির। গার্ড রাইফেল গলায় ঝুলিয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সিগারেট এগিয়ে দিল আর সিগারেট ধরিয়ে দিল। এজেন্ট ঈশা, এবার তোমার পালা, দেখি তুমি কি করো। তোমার প্ল্যান কি? অন্যথায় আমার প্ল্যান বি রেডি আছে। ঈশা এখনও তাকিয়ে আছে ওই দিকে। সাব্বিরের কথা ঠিকই শুনেছে। হেলিকপ্টার আর বিমান থেকে সুটবুটধারী রয়্যালস এজেন্টরা বেরিয়ে এলো, যারা বিভিন্ন দেশের এজেন্সির কাজে নিয়োজিত। কেউ রাশিয়ান, কেউ আমেরিকান, কেউ ফ্রান্স, ইটালি, জার্মানি, চায়না ইত্যাদি দেশ থেকে এজেন্সির কাজ করে। মানে এক কথায় বলতে গেলে সারা দুনিয়ার বিভিন্ন ধরনের লোক এখানে হাজির হয়েছে তাদের প্রেসিডেন্টের কথায়। সবাই সাব্বিরের সামনে পিটিতে দাঁড়ানোর মতো সিরিয়ালে দাঁড়ালো আর কড়া সেলুট জানালো। মাটিটা কেঁপে উঠল আর ধুলো উঠতে লাগলো। প্রায় 1000 খানিক এজেন্ট এখানে উপস্থিত। এজেন্ট, আমি তোমাদেরকে এখানে ডেকেছি একটা বিশেষ কারণে, আর সেটা হলো গিয়ে তোমাদের মধ্যকার পোকা মানে স্পাইগুলোকে ধরতে। সাব্বির কানে ব্লুটুথ লাগিয়ে বলতে লাগলো। এজেন্টরা সবাই এক একজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে একজন আরেকজনের স্পাই অর্থাৎ গুপ্তচর ভাবছে। লোকেশন হলো রাশিয়া, যেখানে ঈশা আর সাব্বির প্রাইভেট জেট বিমানে এসেছে। স্যার, ও স্যার, এগুলো কি আমি কোনো হলিউড সিনেমা দেখছি না তো? ঈশা, কুল ডাউন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ এজেন্টরা এখানে সর্বশক্তি নিয়ে উপস্থিত হয়নি। এজেন্টরা সবাই একত্রে সর্বশক্তি নিয়ে উত্তেজিত হলে যে কোনো ছোটোখাটো দেশকে দখল করার ক্ষমতা রাখে। আসলেই এত ক্ষমতার এজেন্সি রয়্যালস? চুপ থাকো এখন। এ বলে সাব্বির এজেন্টের সামনে দাঁড়ালো। এজেন্টদের টিম লিডাররা এগিয়ে এলো। 20 জন টিম লিডার, যাদেরকে ইংরেজি আলফাবেট অনুযায়ী টিম ABCD এভাবে টি পর্যন্ত। টিম লিডার্স, ও হচ্ছে নিশা, আমার পার্সোনাল সেক্রেটারি। আমি নিজেকে ট্রেনিং দিয়েছি। ঈশা সবাইকে হাই বলল। স্যার, আমরা আপনার উদ্দেশ্যে অবগত হলাম, কিন্তু মেথডটা কি, মানে কোন কৌশলে আপনি ওদেরকে চিহ্নিত করতে চাইছেন? ঈশা, ইউমে। এই বলে ঈশাকে সামনে আসতে বলল সাব্বির। তো টিম লিডার্স, আমি এখনো এজেন্টদের ততটা ভালো করে চিনি না। বলতে গেলে আমি 2-1 জনের নাম ছাড়া কাউকেই চিনি না, তাই মূল কাজটা আপনাদেরকেই করতে হবে। তো আপনারা টিম লিডাররা তো সর্বাক্ষণিক সবাই সবার টিমের ওপর নজর রাখেন, তাই তো? ঈশা একজন টপ ক্লাস এজেন্টের মতো দাঁড়িয়ে কথাগুলো বলল। টিম লিডারদের পক্ষ থেকে টিম A এর লিডার। জি, আমরা সার্বক্ষণিক নজরদারি করি, কে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কত টাকা ব্যবহার করছে আর কি করছে সবটা। তাহলে আমি বেশি কিছু জিজ্ঞেস করব না, শুধু এতটুকু জিজ্ঞাসা করব যে ওই 980 জনের মধ্যে থেকে কাদের গতিবিধি আপনাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে? ঈশা পকেটে হাত ঢুকিয়ে ডিকোরেটিভদের মতো বলল। ঈশার কথা শুনে টিম লিডাররা সাব্বিরের কাছ থেকে অনুমতি চেয়ে একটু সাইডে গিয়ে দাঁড়ালো আর কথা বলতে লাগলো।
টিম লিডাররা প্রায় 4 মিনিট কথা বলল, তারপর একটা লিস্ট বানিয়ে ঈশার দিকে এগিয়ে দিল। ম্যাম, এই কয়েকজনের উপর ওরা কয়েকবার অস্বাভাবিক আচরণ করেছে মিশন চলাকালীন, আর এদের মধ্যেকার কয়েকজনের কাছে স্যাটেলাইট ফোনও পাওয়া গেছে। স্যার, আমার কাজ শেষ। এই কয়েকজনকে একটু তেল মালিশ দিলেই এদের মধ্যেকার স্পাইরা বেরিয়ে আসবে। গুড, বাট নট নাও। এজেন্টসরা যাদের নাম এই লিস্টে আছে এগিয়ে এসো। এজেন্টরা সাব্বিরের কথা মতো এগিয়ে এলো। প্রায় 20 জনের মতো এই আরোপ করেছে টিম লিডার্স। স্যার কি এখানেই জিজ্ঞাসাবাদ করবেন? এত প্রশ্ন করো কেন? দেখো না কি করি। এই বলে সাব্বির সবাইকে বলতে লাগলো, তোমরা পুরুষরা পুরুষ আর মহিলারা মহিলাদের কাঁধে চেক করো, দেখো এরকম কোনো চিহ্ন খুঁজে পাও কিনা। সাব্বির গাড়ি থেকে আইপ্যাডটা বের করে একটা ছবি দেখালো, যেটাতে কারোর পিঠে গলিত স্বর্ণ দিয়ে একটা ত্রিভুজ আঁকা হয়েছে। এই চিহ্নটা দেখে 5 জন তাদের পিস্তল বের করে 5 জন এজেন্টের মাথায় তাক করলো। 5 জনের মধ্যে একজন। কোনো চালাকি না, চালাকি করলেই শেষ, প্রাণ পাখি ফ্রুত হয়ে যাবে। আর এজেন্ট সাব্বির ভালোই উন্নতি হয়েছে, তাহলে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বলতে হবে। সেটা ছোটবেলা থেকেই ছিল। এই বলে আমি আঙুল দিয়ে ইশারা করলাম, আর সাথে সাথে 2 জন স্নাইপারধারী এজেন্ট 4 জনকে মেরে দিল আর একজনকে হাতে গুলি করলো। এজেন্টের সবাই যার যার হাতে বন্দুক তুলে নিল। একেবারে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো গোটা জায়গাটা। 900 জনের অধিক এজেন্ট একজনের দিকে কান তাক করে দাঁড়িয়ে আছে। সাব্বির এগিয়ে গেল সিগারেট ফেলে, আর সব কয়টা পিঠের জায়গায় ছুরি দিয়ে কেটে দেখতে লাগলো। হ্যাঁ, চিহ্নটা পাওয়া গেছে। লিডার এ, এই স্পাইটাকে এখান থেকে নিয়ে যাও, খুব সাবধানে। ও আমাদের তুরপের তাস, ওকে দিয়ে আমরা আমাদের শত্রু এজেন্সির সর্বনাশ ডেকে আনবো। আর এজেন্টরা, এই বলে সাব্বির সকলকে ইশারা করলো। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। সবাই সবার পাশের জনের পিঠে চেক করো, দেখো এই চিহ্নধারী আরও কোনো কোলাঙ্গার আছে নাকি। সবাই চেক করতে লাগলো সাব্বিরের কথা মতো, কিন্তু না, আর কাউকে পাওয়া গেল না। ঈশা এখনও সাব্বিরের দিকে তাকিয়ে আছে, কারণ সাব্বিরকে যতটা চালাক আর বুদ্ধিধর ভেবেছিল ঈশা, সাব্বির তার থেকেও কয়েক গুণ বেশি। সাব্বির টিম লিডারদের সবাইকে চলে যেতে বলল। সবাই গাড়ি নিয়ে বের হবে, তখনই কিসের যেন একটা শোষো শব্দ শোনা গেল। সাব্বির সহ সবাই আকাশের দিকে তাকিয়ে কয়েকটা ফাইটার ড্রোন দেখতে পেল, যেগুলো মিসাইল আর গুলিতে ঠাসা। সবাই হেলিকপ্টারে উঠে পড়লো, আর হেলিকপ্টারগুলো খুব শীঘ্রই স্থান ত্যাগ করলো। কিন্তু ড্রোনের আঘাতে 5টা হেলিকপ্টার বিধ্বস্ত হলো। প্রায় 12 জন এজেন্ট মারা গেল, আর বাকিগুলো থেকে এজেন্টরা প্যারাশুটের মাধ্যমে পালালো। সাব্বির ঈশার হাত ধরে ঈশাকে সিকিউর জোনের ভেতরে নিয়ে যেতে লাগলো, যেখানে একটা ফাইটার হেলিকপ্টার অপেক্ষা করছে। সাব্বির দৌড়াচ্ছে, কারণ ড্রোনগুলো খুবই শক্তিশালী। সাব্বির ঈশাকে হেলিকপ্টারে বসালো, আর একবার পেছনে ঘুরে তাকালো বিধ্বস্ত হেলিকপ্টার আর নিহত এজেন্টের দিকে। সাব্বিরের মাথায় যেন আগুন ধরতে লাগলো। সাব্বির হাতে থাকা ঘড়ি থেকে স্যাটেলাইট কন্ট্রোল নিল, রয়্যালস এজেন্সির স্যাটেলাইট, যেগুলোকে ফাইটার ড্রোনের নিরাপদ আশ্রয় হিসেবে রাখা হয়েছে। সাব্বির রিমোট অ্যাক্সেস দিয়ে 10টার মতো ড্রোন লঞ্চ করলো। ড্রোনগুলো স্যাটেলাইট থেকে বেরিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো। স্যার, চলে আসুন, এখানে বিপদ আছে। আমি এদের প্রেসিডেন্ট, আর আমি যদি পালাই তাহলে এরা সাহস পাবে কোথা থেকে। আর দেখো আমার এজেন্টের লাশকে কিভাবে পড়ে আছে। এই লাশ নিয়ে আমি এখান থেকে যাব না, তাতে মরি কিংবা বাঁচি, কোনো দুঃখ নেই। সাব্বির ড্রোনগুলোকে দেখতে পেল। শত্রুপক্ষের ড্রোনগুলো এজেন্টদের হেলিকপ্টারের পেছু নিল। এজেন্টরা ড্রোনগুলোকে ঘোল খাইয়ে চলে যায়। অবশ্য সাব্বিরের আদেশে চলে গেছে, না হলে সাব্বিরকে না নিয়ে যেত না। এজেন্টদেরকে ধাওয়া করা ড্রোনগুলো আবার এই দিকেই আসছে, আর ততক্ষণে সাব্বিরের ড্রোনও চলে এসেছে। সাব্বির ড্রোনগুলো কিলার মোডে সেট করে দিল, আর লাশগুলোকে ফাইটার হেলিকপ্টারের ভেতরে রাখতে লাগলো। ঈশা বিমান থেকে নেমে সাব্বিরকে সাহায্য করতে লাগলো, আর অন্যদিকে একজন এজেন্ট হেলিকপ্টারের কন্ট্রোল ধরে বসে আছে উড়াল দেবার অপেক্ষায়। ড্রোনগুলো কাছাকাছি চলে আসতেই সাব্বিরের ড্রোনগুলো মিসাইল লঞ্চ করতে লাগলো। সাব্বির চশমা পরে নিল। সারা আকাশে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল, একটার পর একটা ড্রোন মাটিতে পড়ছিল। সাব্বির এজেন্টদের লাশ আনা হলে হেলিকপ্টার ফুল স্পিডে লঞ্চ করলো। পাইলট, এজেন্ট আর ড্রোনগুলোকে অটো মোডে ছেড়ে দিল। শত্রুপক্ষের ড্রোনগুলো মোটামুটি সব কয়টাই শেষ, আর যেগুলো এখনও অ্যাক্টিভ সেগুলোতে একের পর এক আঘাত হানছে রয়্যালস ড্রোন। সাব্বির চলে এসেছে সেফ হাউসে, যেখানে একজন শত্রুপক্ষের এজেন্টকে বেঁধে 3rd ডিগ্রি টর্চার করছে রয়্যালস এজেন্টরা। সাব্বিরের মাথায় আগুন জ্বলছে, কারণ ওর 12 জন এজেন্ট মারা গেছে। সাব্বির সোজা টর্চার রুমে গেল, আর চেয়ারে বসিয়ে রাখা এজেন্টকে লাথি মেরে মাটিতে ফেলে দিল। বল শালা, তোর বস কে বল।
না হলে তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিব। আর ভাবিস না যে ওই এজেন্সির জন্য জান দিয়ে শহীদ হবি, কারণ তুই মরলে মরবে, সাথে তোর পরিবারও মরবে। আজ তোদের লিক হওয়া খবরের জন্য আমার 12 জন এজেন্টের মারা গেছে। পারবি ওদের প্রাণ ফিরিয়ে দিতে? সাব্বির রাগে টেবিলে ঘুষি মারে আর কথাগুলো বলে, আমি একজন সাধারণ এজেন্ট, কিন্তু বিশ্বাসঘাতক বা মির্জাফর নই যে আমার এজেন্সির সাথে নয়ছয় করবে। আমাকে যতই মারো, এজেন্ট 001 আমার কাছে থেকে কখনো কোনো তথ্য পাবে না। তুই তথ্য দিবি, তোর বাবাও দিবে। টিম লিডার ডি, যাও বক্সটা নিয়ে আসো। টিম লিডার ডে দৌড়ে গিয়ে বক্স নিয়ে আসলো। সাব্বির বক্স থেকে ইঞ্জেকশন বের করে 3-4টা ডোজ দিয়ে দিল শত্রুপক্ষের এজেন্টকে। এবার তুই বলবি আর তোর বাবাও বলবে। বল, ওদের ডেরা কোথায় আর এইসবের মূলে কে? উইলিয়াম হেনরি। হ্যাঁ, উইলিয়াম হেনরি আমাদের বস। আর আমাদের ডেরা হচ্ছে উত্তর সাহারার একটা মরুভূমিতে, যার কোঅর্ডিনেট হচ্ছে উত্তর 67.56 এবং দক্ষিণ 34.12। দেখছিস, একবার সব বলতেছিস পানির মতো। শালা এজেন্ট ঈশা। জি স্যার। প্রস্তুত হও মিশনের জন্য। আর টিম লিডার্স, তোমরাও আগে এই ডিটেলসগুলোকে পর্যবেক্ষণ করো আর তারপরে পুরোদমে তৈরি হও মিশনের জন্য। ওদের মাথা যেন আমাদের হাতে থাকে, বিশেষ করে ওই উইলিয়াম হেনরির মাথা, আর একে মেরে দাও। স্যার, আপনি আসতে গেলেন কেন? আমাকে ফোন দিতেন, আমি চলে আসতাম। দরকার নেই, যা বলছি তা করো। এজেন্সির ফান্ড থেকে মৃত সকল এজেন্টদের ফ্যামিলিকে বিভিন্ন উপায়ে প্রত্যেকে যথেষ্ট পরিমাণ টাকা পৌঁছে দাও। আর এজেন্টদের লাশগুলো সম্মানের সহিত সবার ফ্যামিলির হাতে হস্তান্তর করো। ওকে স্যার, আমি টাকার বিষয়টা দেখছি, আর বাকিটা এজেন্টরা সামলে নেবে। খুব খেয়াল করে, কোনো গাফিলতি কোনো অবকাশ নেই। কম্পিউটার রুমের এজেন্টরা বসে বসে ওই শত্রুপক্ষের এজেন্টের বলা লোকেশন, কোঅর্ডিনেটের লোকেশন বের করে রেখেছে, যেটা কম্পিউটারে স্ক্রিন শো করছে। সাহারায় একটা জনবসতিহীন এলাকায় শো করছে লোকেশন, যার পাশ ঘিরে রয়েছে গভীর গিরিখাত। কম্পিউটারে বসে থাকা এজেন্ট, স্যার, আমরা যদি এই এলাকার উদ্দেশ্যে এখন রওনা হই তাহলে আমাদের ওখানে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। আর ওখানে পৌঁছানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। বর্ডার গার্ড আর্মি সবাইকে টাকা খাইয়ে দিয়েছে আর স্যাটেলাইট দিয়ে জায়গাটার একটা স্ক্যান করেছে, যেটা বলছে যে নিচে নিশ্চয়ই কোনো মেটাল জাতীয় কিছু আছে মরুভূমির বালিয়ানির নিচে, যার মানে নিচে নিশ্চিতভাবে কেউ আছে, নয়তো এই জায়গায় মেটাল আসবে কোথা থেকে? এখানে তো কোনো খনিও নেই আর না কোনো প্লেন ক্রাশ করেছিল। এর মানে খবরটা 100% কনফার্ম। কোনো সন্দেহ নেই স্যার, আমরা নিশ্চিন্তে হামলা চালাতে পারি। সাব্বির এখন এজেন্সির সেফ হাউসের সামনে বিশাল ঘাসের মাঠে দাঁড়িয়ে আছে, যেখানে সাব্বিরের সামনে রয়েছে 10টার মতন হেলিকপ্টার আর 5টার মতন ফাইটার জেট। এছাড়াও 2টো কার্গো বিমান রাখা আছে পাশের মাঠে, যেগুলোতে 6টা গাড়ি আছে। সাব্বির গুনে গুনে 200 জন এজেন্ট সিলেক্ট করেছে মিশনের জন্য, যাদের কিল রেট সবচাইতে বেশি আর যাদের ক্ষমতা সবচাইতে বেশি। সাব্বিরের পাশে সোয়ার শ্যুট মানে বুলেট প্রুফ শ্যুট পরে দাঁড়িয়ে আছে ঈশা। ঈশাকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু কেন সেটা বুঝতে পারলো না সাব্বির। ভাবলো যে মিশনের জন্য নার্ভাস। টিম লিডার ABCDE-কে মিশনের দায়িত্ব দিয়েছে সাব্বির। শীঘ্রই সবাই রওনা হলো, সবাই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে লোকেশনে। সাব্বির সবার উদ্দেশ্যে বলতে লাগলো যে, রয়্যাল এজেন্টসরা, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকেই হয়তোবা আমার শেষ দিন হতে পারে, আবার এমনও হতে পারে আপনাদের মধ্যে অনেকেই শহীদ হলেন, কিন্তু এটা আমাদের জন্য ব্যর্থতা হবে না। আমাদের ব্যর্থতা তখনই হবে যখন আপনারা আমার মৃত এজেন্টদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবেন না। আজকে মিশনটা শুধু এজেন্সির না, এটা সবার, কারণ এজেন্সি না বাঁচলে আমরা বাঁচব না। শত্রুপক্ষের সবাই যেন আজকে আমার চালানো গুলির শব্দ শুনে একটু হলেও ভয় পায়। আর যখন আমরা একের পর এক লাশ ফেলবো, তখন যেন ওদের কলিজা ভয়ে কেঁপে ওঠে আর একবার হলো ভাবে যে আমরা কেন এদের সাথে পাঙ্গা নিলাম। আর এটা ভেবে নিজেদের ভাগ্যকে নিজেরাই দোষারোপ করে। আমি আপনাদের উন্নত মানের অস্ত্র সাপোর্ট সব দিয়েছি, এবার নিজেদের দায়িত্বটা পালন করুন আর এমন কিছু করুন যাতে মরে গেলেও সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে। সাব্বিরের বলা কথাগুলো এতক্ষণ সব এজেন্টরা খুব মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ করে সাব্বির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অনেকে সাব্বিরকে মন থেকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারেনি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সকল এজেন্টের প্রেসিডেন্ট ফিক্কির কথা মনে পড়ছে, কারণ সাব্বির এখন ফিক্কি সাহেবের মতো ভূমিকা পালন করছে। সবাই এখন একজন যোগ্য লিডার পেয়েছে
আর পেয়েছে বুক ভরা আত্মবিশ্বাস। সবার চোখে যেন আগুন জ্বলছে, আগুন প্রতিশোধের আর আগুন শত্রুপক্ষের বিনাশের। সোয়াট টিমকে আর আলফা টিমকে মাটিতে নামিয়ে দিল হেলিকপ্টার আর প্লেনগুলো। হেলিকপ্টারগুলো দূরে গিয়ে অস্ত্র লোড করতে লাগলো, আর এইদিকে কার্গো বিমান থেকে গাড়িগুলো বেরিয়ে এলো, আর তার পেছনে 150 এজেন্ট, সবার হাতে উন্নত মানের অস্ত্র, আর আকাশে তো ফাইটার জেট আছেই। স্যার, এখানে ট্রেস পাচ্ছি, কিন্তু কোনো দরজা পাচ্ছি না তো। দরজা পেতে হবে এমন কোনো কথা নেই, দরজা বানিয়ে নিতে হয়। বুঝতে পেরেছি। অন্যদিকে শত্রুপক্ষের এজেন্টের রাডার অনেকক্ষণ ধরে সিগন্যাল দিচ্ছে, কিন্তু শত্রুপক্ষের লিডার ভাবছে যে কে আসলো এভাবে হামলা চালাতে, কে? রয়্যালস প্রেসিডেন্ট সাব্বির না তো? শুনলাম তো বেচারা মরেনি। ব্যাপার না, এবার আমি নিজের হাতে মারব। কিন্তু ওরা ভেতরে ঢুকবে কি করে? এজেন্ট উপরে উঠতে থাকা ফাইটার জেটকে মিসাইল লঞ্চ করতে বলল। এজেন্টরা একটু দূরে সরে গেল, তখনই ফাইটার জেট 5টা একটা করে মিসাইল লঞ্চ করলো, যেগুলো গোটা জায়গাটাতে একটা বিশাল বিস্ফোরণ করলো। গোটা জায়গাটা কেঁপে উঠল। সাবির দেখতে পেল একটা সুড়ঙ্গের মতো তৈরি হয়েছে। এজেন্টরা সুড়ঙ্গের ভেতরে নেমে যেতে লাগলো, কিন্তু ভেতরে যা অপেক্ষা করছিল এজেন্টদের জন্য তা দেখে সবাই অনেকটা আটকে উঠল, কারণ ভেতরে মাটির তলায় বিশাল একটা বাংকারের মতো, যেটা লম্বায় প্রায় 1 কিলোমিটার। আর বাংকারটা কাঁপছে, জেনে কেউ এগিয়ে আসছে। সাবির দাঁড়িয়ে আছে, পাশে ঈশা আর টিম লিডাররা, তার পেছনে আর চারিদিকে রয়েছে এজেন্টরা। তখনই অনেকগুলো গাড়ি আসলো বিপরীত দিক থেকে, প্রায় 10 থেকে 12টার মতন। আর তার সামনে দাঁড়িয়ে আছে কালো হুডিধারী একজন ছেলে, আর তার পেছনে রয়েছে অস্ত্রধারীরা। টানেলটা মুহূর্তে শত্রুপক্ষের এজেন্ট দ্বারা ভরে গেল, যেন ওরা জানতো যে সাবির আসবে এজেন্টদের নিয়ে। এটা কি কোনো প্ল্যান নাকি কোনো ফাঁদ, যাতে আমরা ফেসে গেছি? এসব ভাবছিল সাব্বির। তখনই ওই পাশ থেকে একজন বলতে লাগলো, যাক, আমার কাজের কাজ করেছো তুমি, তোমার পুরস্কার তুমি ঠিক পেয়ে যাবে। তোমার মতো যদি আমার এজেন্টরা হতো, তাহলে আমরা এতদিনে রয়্যালসের উপর রাজত্ব করতাম। সাব্বির আর এজেন্টরা বুঝতে পেরে গেছে যে এটা ফাঁদ, আর এটাও বুঝে গেছে যে এর পেছনে ওদেরই কোনো লোক আছে, কিন্তু সেটা কে? সাব্বির এসব ভাবছিল, তখনই ঈশা বেরিয়ে এলো সামনে আর হাসতে লাগলো। বস, এদেরকে ভালোই ঘোল খাওয়ালাম। তাহলে আপনার মাথায় যে এত ব্রেন! আরে, তখন যদি মারতাম তাহলে সাব্বিরকে একাই মারতে পারতাম, আর এই এজেন্টরা আমার হাতে আসতো না, আর এদেরকে মারতেও পারতাম না। সাব্বির আর এজেন্টরা যা বোঝার বুঝে গেছে, এইসব ঈশারই কাজ। কিন্তু কেন, এর মানে কি? সাব্বিরকে ওখান থেকে বাঁচানো সহ সবটাই একটা প্ল্যান ছিল। আর ঈশা কি তাহলে শত্রুপক্ষের এজেন্ট? ঈশা, তুমি? হ্যাঁ, আমি কোনো রয়্যালস এজেন্ট না, আমি একজন ডার্ক এজেন্ট, আর আমার মিশন ছিল তোমাদের এখানে নিয়ে আসা। সাব্বিরের আগে গা জ্বলে যাচ্ছে, আর তার থেকে বেশি বুক কামড় দিচ্ছে বিশ্বাসঘাতকতার পোকাগুলো। এজেন্টরা এখন আরও খেপে গেছে ঈশার প্রতি। একজন এজেন্ট গুলি চালালো ঈশার পায়ে। এই, কোনো চালাকির চেষ্টা করো না, গুলিটা পায়ে ঢুকেছে, আর আরেকটা কথা বললে তোমার মাথায় ঢুকবে। ভুল করলে এজেন্ট। তোমরা কেউ আমাকে কেন, এখানকার একজন এজেন্টের গায়েও আঘাত করতে পারবে না, কারণ তোমাদের বসের মা বাবা আমার দখলে। এই, মাথা ঠিক আছে তোমার ঈশা? আমার মা বাবাকে পেলে কোথায় তুমি? কেন, সেফ হাউসে রেখেছিলে না তাদেরকে? ওখান থেকে কিডন্যাপ করেছি। কি দরকার ছিল এসবের? আর এই বিশ্বাসঘাতকতার আমাকে মারার ছিল তো তখনই মেরে দিতে, অন্তত আমার এজেন্টটা তো বেঁচে যেত। সরি সাব্বির। স্যার, ওর মাথাটা গেছে, ও একটা পাগল যে আমার মাথাটা নষ্ট করছে। মন চাইছে একে এক্ষুনি গুলি করে মেরে দেই। একদম চালাকি করার চেষ্টা করবে না, করলেই তোমাদের প্রেসিডেন্টের আব্বু আম্মু শেষ। তোমার সকল এজেন্টদের অস্ত্র ফেলে দিতে বলো সাব্বির, নাহলে এই যে ওনাদের ঘিলু এখানেই বের করে ফেলবো। এই বলে সাব্বিরের আম্মু আব্বুকে সামনে নিয়ে আসলো হ্যান্ডি। স্যার, এখন কি করব বলুন? সাব্বির এজেন্টের কানে কানে কি যেন বলল। এজেন্ট বুঝে গেল কি করতে হবে। কি হলো, কথা বলছো না কেন? এর থেকে ভালো আমাকে মেরে দাও আর আমার এজেন্টদেরকে যেতে দাও। আগে তোমাকে তো মারি, তারপর দেখা যাবে। এই বলে সাব্বিরের দিকে এগিয়ে আসতে লাগলো হ্যান্ডি হাতে বন্দুক, যাতে গুলি লোড করা। এজেন্টরা সবাই নিজেদের মধ্যে সাব্বিরের কথাগুলো ছড়িয়ে দিয়েছে। সাব্বির হ্যান্ডির কাছে পৌঁছাতেই হ্যান্ডি সাব্বিরের বুকে একটা গুলি করলো। সাব্বির ছিটকে পেছনে গিয়ে পড়ল। এজেন্টরা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে নিয়ে। সাব্বির উঠে দাঁড়ালো আর আবারও এগোতে লাগলো। এবার আরেকটা গুলি করলো, যেটা সাব্বিরের পায়ে করেছে হ্যান্ডি। ঈশা সাইডে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে হাসছে, যেগুলো সাব্বিরের কানে বিষের মতো লাগছিল। সাব্বির হ্যান্ডির কাছে পৌঁছাতে হ্যান্ডি সাব্বিরের মাথায় বন্দুক ধরলো
আর সাব্বিরকে গুলি মারার জন্য ট্রিগারে হাত রাখলো। এজেন্টরা অনেকে বন্দুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ফায়ার করার জন্য, কিন্তু পারছে না। এবার তোকে মারবো, তারপর এজেন্টদের, তারপর তোর বাবা মাকে। তুই ওপর থেকে সবটা দেখবি। সেটা এখনই দেখা যাবে। এটা বলেই আমি পায়ে গুজিয়ে রাখা পিস্তলটা বের করে ঈশার গলায় গুলি চালাই। ঈশা গলায় হাত দিয়ে বসে পড়লো, গলার ফিকি দিয়ে রক্ত পড়তে লাগলো। আর সাব্বির হ্যান্ডির হাত থেকে পিস্তল নিয়ে হ্যান্ডিকে একটা জোরে লাথি মেরে রয়্যালস এজেন্টদের কাছে পৌঁছে দেয়। নেই, এবার মার আমার মা বাবাকে। বাহ, ভালো গেম খেললি রে। তুই আসলেই একটা জিনিস মাইরি। কিন্তু ভুলে যাস না, তোর মা বাবা কিন্তু এখনো ওই পাশে। আর ওই পাশের লোকগুলো তোর বন্ধু না, আমার এক ইশারায় লাশ ফেলে দেবে পুরো। তো ফেলে দিতে বল না। সাব্বিরের এই কথা শুনে এজেন্টরা অবাক হলো, কারণ সাব্বির নিজের মা বাবাকে মেরে দিতে বলেছে। আরে গাদি, তুই কি জানিস না যে আমার মা বাবাকে আমি অন্য দেশে লুকিয়ে রাখি, আর এদেরকে আমার কাছে রাখি প্রক্সি হিসেবে। কারণ তোর মতো অনেক গাদিরা আমার আশেপাশে ঘুরে বেড়ায়, আর এরা আমার মা বাবা না, এরা অবসরপ্রাপ্ত রয়্যালস এজেন্ট। ঈশা মৃত্যুসজ্জায় ছিল, কিন্তু এই কথা শোনার পরও এমনিতেই মারা গেল। হ্যানরি কলিজায় কামড় দিয়ে উঠল কথাটা শুনে, কারণ এখন সবচাইতে বিপদে আছে হ্যানরি। সাব্বির রয়্যালস এজেন্টদের ইশারা করলো। এজেন্টগুলি ছুটতে ছুটতে গেল। দুপক্ষের চলছে তুমুল যুদ্ধ, রক্তে ভেসে যেতে লাগলো টানেল। হ্যানরি এখনও মাটিতে পড়ে আছে। হ্যানরি এজেন্টের পায়ে জাতা খেয়ে চিত হয়ে পড়ে আছে। সাব্বিরের অনেক ব্লিডিং হচ্ছে, কারণ গুলিটা হার্টে লেগেছে আর আরেকটা রানে লেগেছে। সাব্বিরকে কিছু এজেন্ট সরিয়ে নিয়ে যেতে নিলে একজন ডার্ক এজেন্ট সাব্বিরের দিকে আরও একটা গুলি ছুঁড়ে মারল। সাব্বির মাটিতে লুটিয়ে পড়ল। দুপক্ষের তুমুল যুদ্ধে শত্রুপক্ষের সকল এজেন্টরা মারা গেছে, আর রয়্যালস এজেন্টরা অনেক আহত হয়েছে। সাব্বির আহত অবস্থায় স্ট্রাকচারে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। সাব্বিরের এখন ফিকি আঙ্কেলের কথা মনে পড়ছে। ফিক্কি আঙ্কেল মাঝে মাঝেই বলতেন যে সাব্বির আয়নায় নিজের প্রতিছবি দেখতে পাও। সাব্বির বলতো, কেন স্যার? ফিক্কি আঙ্কেল বলতো যে এই প্রতিছবি কিন্তু তোমার সবচাইতে কাছের আর আপন, কিন্তু মনে রেখো এই প্রতিছবিকেও বিশ্বাস করো না কখনো, কারণ এ তো ধোকা খেতে পারো। আজ ওনার কথাটা সাব্বিরের অনেক মনে পড়ছে। সাব্বির সাইফুলকে বিশ্বাস করেছিল জানের চাইতো বেশি, কিন্তু সে বিশ্বাসঘাতকতা করলো। আর যে মেয়েকে সাব্বির তার জীবন বানাতে চেয়েছিল, সে আজ সাব্বিরের জীবনই কেড়ে নিতে এত গেম খেললো। হাসপাতালে কারেন্টের শক দিচ্ছে ডাক্তাররা। সাব্বির একটা হাত দেখতে পেল, যেটা সাব্বিরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সাব্বির তলিয়ে যেতে লাগলো, কিন্তু তখনই কে যেন সাব্বিরের হাত ধরে টান দিল আর আলোর দিকে নিয়ে যেতে লাগলো। সাব্বিরের জ্ঞান ফিরল। সাব্বির চোখ খুলল। সাব্বিরকে দেখে নার্স দৌড়ে বেরিয়ে গেল আর এজেন্টদের খবর দিল। এজেন্টরা মুহূর্তেই চলে এলো। সাব্বির উঠে বসলো। কাছে নিজের চেহারা দেখে চিনতে কষ্ট হলো সাব্বিরের, কারণ দাড়িতে ভরে গেছে চেহারা। পাশে থাকা ঘড়িতে টাইম দেখলো সাব্বির, সন্ধ্যা হয়ে গেছে। আর ঘড়িতে সময় দিকে বুঝলো যে অনেকটা দিন চলে গেছে। সাব্বির 2023-এ চলে এসেছে, তার মানে এরই মাঝে 3 বছর কেটে গেছে। এজেন্ট ফিক্কি রুমে প্রবেশ করলো। সাব্বির নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ এজেন্ট ফিক্কি তো মারা গেছে। তাহলে অবাক হয়ে লাভ নেই বাছা, আমি কোনোদিন মরিই না। আমি তো আন্ডারগ্রাউন্ড হয়েছিলাম কিছুদিনের জন্য, আর ওই লাশটা আমার ছিল না, ওইটা আমার ক্লোন ছিল। আমি চেয়েছিলাম দায়িত্বটা তুমি বুঝে নাও। কিন্তু এভাবে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে জানেন। একজন রয়্যালস এজেন্টের অনেক কিছু শেখার আছে, আর এসব তোমার পরীক্ষা ছিল, যেগুলো আমার সাজানো ছিল না। আর তুমি যেই হেনরিকে মেরেছো, জানো সে কে? কে সে? আমার ছেলে, কিন্তু রক্তের হলে ওর কোনো যোগ্যতা নেই আমার ছেলে হওয়ার। ও ছোটোবেলায় একটা ফ্যাক্টরিতে আগুন লাগে 150 জন মানুষকে মেরে ফেলে জেদের বসে। তাই ওকে আমি রাস্তায় ফেলে আসি, আর তারপর থেকে ও আমার জানের পেছনে পড়েছিল। কিন্তু আমি যে আন্ডারগ্রাউন্ড হওয়ার ট্রিক ব্যবহার করলাম, সেটা দেখে ও ভাবলো যে আমি আসলেই মারা গেছি। তাই আমার সবচেয়ে কাছের লোককে মারতে চাইলো, আর সেটা ছিল তুমি। 1 বছর পর ফ্রান্সের একটা লোকের পাশে বসে আছি। এখন আমি রয়্যালস প্রেসিডেন্ট, যাকে অনেকে মজা করে এজেন্ট বিলিয়নিয়ার বলেও ডাকে। সবটাই সুন্দর হলো, শুধু আমার জীবনে কোনো ভালোবাসা রইল না। এখন আর কাউকে ভালোবাসতেও মন চায় না। লেকের সাইডে চেয়ারে একটা মেয়ে এসে বসলো, যেন ইংরেজ ম্যাম। আরও একবার ক্রাশ খেলাম। ভাবলাম সিঙ্গেল থেকে লাভ কি আর, রিলেশনে করেই যে মিঙ্গেল হতে হবে তার কোনো রুলস আছে? ইংলিশ ও কি আজব ভাষা, তাই না? আমাকে বলছেন? আমি যার তার সাথে কথা বলি না। ও, এর মানে আমি স্পেশাল কেউ? হতেও পারেন। ও, তো ইংলিশে তো আজব হলো কেন? এই যে যারা মিস না, তাদের মিস বলতে হয়। ফ্লাইটিং করতেছেন আমার সাথে? আপনি তো পড়েই গেছেন, ফ্লার্টিং করু কি?
খুব চালাক তো আপনি। একটু চালাক না হলে দুনিয়াতে টিকা মুশকিল। ও, তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য আর গন্তব্য তো অনেক দূরে, কিন্তু আমার সাথে যাবেন তো? যাব, কিন্তু নিজের পায়ে হেঁটে না। কোলে করে নিয়ে যায়। যা দুষ্ট। বেরিয়ে শুয়ে আছি, ওই মেয়ের সাথে তখনই ফোন এলো মিশনে যেতে হবে।